ঢাকার আকাশে তখন ঘন কালো মেঘ, মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির ছাঁট এসে পড়ছে হৃদার ঘরের জানলার কাছে। ধানমন্ডির এই পুরনো ধাঁচের দোতলা বাড়িটা ঠিক পাশে আকাশচুম্বী প্রাচীর ঘেরা বিলাসবহুল চৌধুরী মিনশন। হৃদা তার পড়া টেবিলে বসে ল্যাপটপের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উফ, এই লাইনটা কিছুতেই ঠিক মিলছে না। গল্পের এই জায়গাটাতে এসে বারবার আটকে যাচ্ছি আমি। আপন মনে বিরক্তি প্রকাশ করে হৃদা ল্যাপটপের কিবোর্ডে কয়েকবার আঙ্গুল চালায়। তার চোখ বারবার চলে যাচ্ছে জানলার ওপারে থাকা চৌধুরী মিনশনের 3 তলার অন্ধকার বারান্দাটার দিকে। আজ কি সেই বারান্দায় আসবে না? বৃষ্টি পড়লেই তো ছেলেটা ওই কোণে এসে দাঁড়ায়। আজ এত দেরি করছে কেন? এই অপেক্ষাটা হৃদার আজকের নয়, গত 2 বছর ধরে অবহেলিত রহস্যময় ছেলেটা তার একটা গোপন নেশার মতো হয়ে গেছে। প্রতিদিন লুকিয়ে তাকে দেখা হৃদার রুটিন। হঠাৎ ল্যাপটপের স্ক্রিনে একটা এরার মেসেজ ভেসে উঠল। কি ব্যাপার? পেজ লোড হচ্ছে না কেন হঠাৎ করে? এই তো একটু আগে ঠিকঠাক কাজ করছিল। সে ওয়াইফাই আইকনের দিকে তাকায়। কানেকশন দেখাচ্ছে কিন্তু নো ইন্টারনেট। দূর ছাই, এই বৃষ্টির মধ্যে নেটের আবার কি হলো? যখনই একটু মন দিয়ে গল্প লিখতে বসি তখনই এসব ঝামেলা শুরু হয়। সে রাউটার রিস্টার্ট দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর সে তার সামান্য নেটওয়ার্কিং জ্ঞান কাজে লাগিয়ে রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকে। আইপি ট্র্যাক করে সে যা দেখতে পায় তাতে তার চোখ কপালে ওঠার জোগাড় হয়। হোয়াট? হে, এটা কিভাবে সম্ভব? আমার পাসওয়ার্ড তো এত সহজ নয় যে কেউ আন্দাজে বসিয়ে দিবে। হৃদা খেয়াল করে তার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে অপরিচিত একটা ম্যাক অ্যাড্রেস কানেক্ট করা, আর সে আইপি লোকেশন ট্র্যাক করতে দেখাচ্ছে সেটা পাশের বাড়ি, অর্থাৎ চৌধুরী মেনশন থেকে কেউ ব্যবহার করছে। চৌধুরী বাড়ির কেউ আমার সামান্য ওয়াইফাই হ্যাক করেছে? এত বড়লোক হয়েও এদের এই ফকির স্বভাব গেল না। কিন্তু কে হতে পারে কাজটা করার মতো? হৃদার মাথায় একটাই নাম আসে। সে আর এক মুহূর্ত দেরি করে না। রাগে গজগজ করতে করতে সে ল্যাপটপ থরাস করে বন্ধ করে দেয়। আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো আমি। নিজেকে কিভাবে সে, হ্যাঁ, টাকার গরম থাকতে পারে, কিন্তু তাই বলে অন্যের প্রাইভেসি নষ্ট করবে? একে তো আমাকে ইগনোর করে, তার উপর আবার আমার ওয়াইফাই হ্যাক করা। ওয়েট, দেখাচ্ছি মজা। সে দ্রুত একটা ছাতা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। ড্রয়িং রুমে তার মা সালমা বেগম বসে টিভি দেখছিলেন। কি রে হৃদা, এত রাতে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কই যাস তুই? ঘড়ির দিকে খেয়াল আছে? রাত প্রায় 11টা বাজে। মা, আমি একটু বাইরে থেকে আসি। ওই সীমানা প্রাচীরের কাজ পর্যন্ত যাবো। গেটের ওখান থেকে কাজ সেরে চলে আসবো। আরে পাগলি নাকি তুই? এত রাতে বাহিরে কি এমন দরকারি কাজ পড়লো যে এই ঝড় বৃষ্টির মধ্যে তোকে যেতে হবে? আমার আসলে একটা দরকার আছে মা, তুমি চিন্তা করো না। আমার জাস্ট 2 মিনিট লাগবে। মায়ের আর কোনো কথা না শুনে হৃদা সদর দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। বৃষ্টির বেগ তখন আরও বেড়েছে। সে ছাতা মাথায় দিয়ে 2 বাড়ির মাঝখানের সীমানা প্রাচীরের দিকে এগিয়ে যায়। প্রাচীরের ওপারে চৌধুরী বাড়ির বিশাল গ্যারেজ আর শেড। সেখানে আবছা অন্ধকারে দামি একটা স্পোর্টস বাইকের সাথে হেলান দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার হাতে একটা জ্বলন্ত সিগারেট। এক্সকিউজ মি, তোমার কি একটুও লজ্জা শরম নেই? ছেলেটা খুব ধীর গতিতে মাথা ঘুরিয়ে হৃদার দিকে তাকায়। আবছা আলোতে তার তীক্ষ্ণ ছোঁয়াল আর শীতল দুটো চোখ ফুটে ওঠে। সে আজকের গল্পের নায়ক, নাম তার নাফিস। এত রাতে এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এখানে কি করছো তুমি? এই আবহাওয়ায় তো মানুষের গড়ে বসে কফি খাওয়ার কথা। সেটা আমি তোমাকে জিজ্ঞেস করতে এসেছি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইন্টারনেট কানেকশন নিয়ে কি করছো? আমি আমার বাইরের সীমানায় দাঁড়িয়ে নিজের মতো করে বৃষ্টি দেখছি, কিন্তু তোমার ছাতা তো ঠিক মতো কাজ করছে না। তুমি তো রীতিমতো ভিজে যাচ্ছ। আমার ভেজা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। তুমি সরাসরি উত্তর দাও, তুমি আমার ওয়াইফাই কেন হ্যাক করেছো? নাফিস খুব শান্ত ভঙ্গিতে হাতের সিগারেটে একটা টান দেয়। ধোঁয়াটা আস্তে করে বাতাসে ছেড়ে সে হৃদার চোখের দিকে ছড়াছড়ি তাকায়। তুমি বোধহয় ভুল কাউকে সন্দেহ করছো। আমি কারো ওয়াইফাই চুরি করিনি। তাহলে আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে তোমার লোকেশন দেখাচ্ছে কেন? এই সীমানার আশেপাশে আর কেউ তো নেই যে এই ফালতু কাজটা করবে। আমি আবারও খুব শান্তভাবে বলছি, আমি তোমার ওই নেটওয়ার্ক চুরি করিনি হৃদা। তুমি অযথা চিৎকার করছো। একদম মিথ্যা কথা। তুমি হ্যাক করেছো, তা না হলে আমার আইপি অ্যাড্রেস তোমার ডিভাইস পর্যন্ত যেত না। হ্যাক তো মানুষ তখন করে যখন সে পাসওয়ার্ড জানে না বা জোর করে ঢোকার চেষ্টা করে, কিন্তু তুমি নিজেই তো আমাকে ভালোবেসে পাসওয়ার্ড দিয়েছো। হৃদা একদম থমকে যায়। তার মনে পড়ে না যে সে জীবনে কখনো নাফিসের সাথে এর আগে সামনাসামনি কথা বলেছে। পাসওয়ার্ড দেওয়া তো দূরের কথা।
তুমি কি পুরোই পাগল হয়ে গেছো? আমি জীবনে তোমার সাথে একটা কথাও বলিনি আগে। আমি কখন তোমাকে পাসওয়ার্ড দিলাম? কখন দিয়েছো বা কিভাবে দিয়েছো সেটা মোটেও বড় কথা নয়। বড় কথা হলো তোমার সেট করা পাসওয়ার্ডটা বেশ ইন্টারেস্টিং আর ক্রিয়েটিভ। কি আজে বাজে বকছো তুমি? তুমি কি আমাকে বোকা পেয়েছো যে এসব আবল তাবল কথা বলে পার পেয়ে যাবে? নাফিস এবার বাইক ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। সে সীমানা প্রাচীরের একদম কাছে এসে দাঁড়ায়, হৃদার মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে। আমি মোটেও আজে বাজে বকছি না। তোমার রাউটারের বর্তমান পাসওয়ার্ডটা হলো নাফিস মাই ডার্ক ফ্যান্টাসি। হৃদার হাত থেকে ছাতাটা প্রায় পড়িয়ে যাচ্ছিল। তার পুরো শরীর যেন এক নিমিষে জমে বরফ হয়ে যায়। তার বুকের ভেতর হাতুড়ির মতো হৃৎপিণ্ড আছড়ে পড়ছে। তুমি তুমি এই নামটা কিভাবে? কি হলো, হঠাৎ করে গলার স্বর এমন আটকে যাচ্ছে কেন তোমার? এই মিষ্টি পাসওয়ার্ড তো তুমি নিজেই তোমার নিজের হাতে সেট করেছো, তাই না? আমি জানতে চাই তুমি এটা কিভাবে জানলে? এই পাসওয়ার্ড তো আমার ল্যাপটপ ছাড়া আর কোথাও সেভ করা হয় না। আমি অনেক কিছুই জানি রিতা, যা তুমি কল্পনা করতে পারবে না। গত 2 বছর ধরে তুমি জানালার পর্দার সামান্য সরিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখো। তুমি কি সত্যি ভেবেছো আমি এসব খেয়াল করিনি? হৃদার কান লজ্জায় আর অপমানে লাল হয়ে ওঠে। যার একটা কথাও না বলে নাফিসের দিকে এক পলক তাকিয়ে উল্টো ঘুরে প্রায় দৌড়ে নিজের বাড়ির দিকে চলে আসে। নাফিস পাঁচিলের ওপার থেকে হৃদার চলে যাওয়া দেখে। তার ঠোঁটের কোণে একটা বাঁকা রহস্যময় হাসি ফুটে ওঠে। সে হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে নিজের বাড়ির ভেতরে যাবার জন্য পা বাড়ায়। এদিকে চৌধুরী মেনশনের বিশাল ড্রয়িং রুমে তখন থমথমে পরিবেশ। নাফিস দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে ডাইনিং টেবিলে সবাই রাতের খাবার খাচ্ছে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাড়ির বাইরে এতক্ষণ কি এমন রাজত্ব উদ্ধার করেছিলে যে ডিনারের সময়ও তোমার জ্ঞান থাকে না? বাইরে ছিলাম, একটু বৃষ্টি হচ্ছিল, তাই বাগানের ওদিকটায় দাঁড়িয়েছিলাম। নাফিস টেবিলের দিকে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসতে যায়। ঠিক তখনই তার বড় ভাই আরহাম তার ছেলের সুরে কথা বলে ওঠে। বাবা, তুমি ওকে এসব জিজ্ঞাসা করে কি লাভ পাচ্ছ? সারাদিন তো রাস্তায় ওই বখাটা ছেলেপেলেদের সাথেই আড্ডা মারে আর সময় নষ্ট করে। কোম্পানি বা সংসারের তো কোনো কাজই ওকে পাওয়া যায় না। আমি কোথায় আড্ডা মারি বা কার সাথে সময় কাটাই সেটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না ভাইয়া। তুমি তোমার কাজ নিয়ে থাকলেই পারো। ভাববো না মানে কি বলছিস তুই? তুই এই স্বনামধন্য চৌধুরী পরিবারের মেজো ছেলে। তোর কি নিজের পজিশন নিয়ে সামান্যতম কোনো স্ট্যাটাস জ্ঞান আছে? বাবার এত বড় বিজনেস, অথচ একদিনের জন্যও তোকে অফিসে পাওয়া যায় না। আরাম একদম ঠিকই বলেছে। তোমার মতো একটা অপদার্থ আর ভবঘুরে ছেড়ে যে আমার পরিবারে জন্ম নিয়েছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। বাইরের মানুষের কাছে আমার সম্মানের 12টা বাজিয়ে ছাড়ছো তুমি। নাফিস কোনো উত্তর দেয় না। সে শুধু চুপচাপ নিজের প্লেটে খাবার তুলে নিতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে এসব কথা তার গা সওয়া হয়ে গেছে। বাবা, মেজু ভাই তো আজ কোনো খারাপ কিছু করেনি। তোমরা সব সময় ওকে এইভাবে বিনা কারণে বকাবকি করো কেন? আয়ান, তুমি চুপ করে নিজের খাবার খাও। তুমি এখনও অনেক ছোট। তুমি জানো না তোমার এই ভাই কতটা দায়িত্বহীন আর বেপরোয়া। ওর সাথে আসলে কথা বলাই বেকার বাবা। ওর দ্বারা জীবনেও কোনো কিছু হবে না। ওকে ওর মতন গোল্লায় যেতে দাও। আমি কালকেই বড় প্রজেক্টের ফাইলটা রেডি করছি। তুমি খামোখা টেনশন না করে শুয়ে পড়ো। নাফিস অর্ধেক খাবার রেখে উঠে দাঁড়ায়। সে প্লেটটা ঠেলে দিয়ে কারো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে যায়। অন্যদিকে হৃদা নিজের ঘরে এসে দরজা আটকে দেয়। তার বুক তখনও ধরফর করছে। সে ভেজা কাপড়েই বিছানায় বসে পড়ে। আল্লাহ, ও সব জানে। গত 2 বছরে আমার সব পাগলামির কথা ও জানে। আমি এখন কোন মুখে ওই ছেলেটার সামনে যাব? রাত তখন প্রায় 1টা বাজে। বৃষ্টি থেমে গেছে, তবে বাইরের দমকা হাওয়া বইছে। হৃদা কাপড় পাল্টে ল্যাপটপ নিয়ে আবার বসেছে, কিন্তু তার মাথায় শুধু নাফিসের ওই বাঁকা হাসিটা ঘুরপাক খাচ্ছে। নাফিস মাই ডার্ক ফ্যান্টাসি। ছি, কত বড় একটা বোকামি করেছি আমি। এই ফালতু পাসওয়ার্ডটা আমার অনেক আগে পাল্টে ফেলা উচিত ছিল। হঠাৎ হৃদা খেয়াল করে তার ঘরের জানলার পর্দাটা বাতাসে একটু বেশিই উঠছে। সে জানলার দিকে তাকাতে তার রক্তহীন হয়ে যায়। আ কে ওখানে? হৃদা চিৎকার করে ওঠার আগেই কালো হুডি পর একটা অবয়ব দ্রুত ঘরের ভেতর ঢুকে আসে এবং হৃদার মুখ শক্ত করে চেপে ধরে তাকে দেয়ালের সাথে আটকে রইল। চুপ, একদম চিৎকার করবে না রিতা। যদি একটা শব্দ করেছো তাহলে কিন্তু ফল খুব একটা ভালো হবে না। হৃদা ভয়ে চোখ বড় বড় করে তাকায়। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে নাফিস। তার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। দুজনের মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। ছাড়ো আমাকে।
আমি তোমার মুখ থেকে হাত সরাচ্ছি, কিন্তু কোনো রকম চালাকি করে চিল্লাপাল্লা করবে না। পরিষ্কার বুঝেছো কথাটা? রিতা মাথা নেড়ে সম্মতি দেয়। নাফিস ধীরে ধীরে তার মুখ থেকে হাত সরিয়ে নেয়। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো নাফিস? এত রাতে এই বৃষ্টির মধ্যে দেয়াল টপকে আমার ঘরে কি করছো তুমি? হ্যাঁ, যদি আমার মা বা অন্য কেউ দেখে ফেলতো তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হতো একবার ভেবেছো? চিন্তা করো না, কেউ আমাকে দেখেনি। আর আমি তো এখানে এমনি এমনি ঘুরতে আসিনি। তুমি যে এতক্ষণ আমার বিরুদ্ধে তোমার ওয়াইফাই চুরি করার অভিযোগ দিলে, সেটার একটু সুন্দর আর প্র্যাকটিক্যালি জবাব দিতে এসেছি। তখন তো জবাব দিতে পারিনি, কারণ লজ্জায় তুমি দৌড়ে চলে এলে। আমার তোমার কাছ থেকে কোনো জবাবের দরকার নেই, যা বলার তো ওখানেই বলেছো। তুমি দয়া করে এক্ষুনি আমার ঘর থেকে আগের মতো বেরিয়ে যাও। নাফিস রিদার কথা একদম কানে তোলে না। সে রিদার হাত থেকে ল্যাপটপটা টেনে নেয় এবং রিদার বিছানায় গিয়ে আরাম করে বসে। ল্যাপটপ দাও বলছি আমাকে। তুমি হঠাৎ করে আমার পার্সোনাল জিনিসে হাত দিচ্ছ কেন? একটু শান্ত হয়ে বসো। আমি শুধু দেখতে চাই তোমার এই ছোট্ট ল্যাপটপটার ভেতর আমাকে নিয়ে আর কি কি ইন্টারেস্টিং জিনিস লুকানো আছে। এতে তোমার দেখার মতো কিছুই নেই নাফিস। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ল্যাপটপ। প্লিজ এটা রেখে দাও। রিদা ল্যাপটপটা কেড়ে নিতে গেলে নাফিস এক হাত দিয়ে রিদার হাত ধরে হেঁচকা টান মারে। রিদা তাল সামলাতে না পেরে সরাসরি নাফিসের খুব কাছে বিছানায় পড়ে যায়। পার্সোনাল বলে কি কিছু আছে তোমার? গত 2 বছর ধরে তোমার জীবনের সবটাই তো শুধু আমাকে ঘিরে আবর্তিত হয়েছে, তাই না রিতা? হাত ছাড়ো আমার। তুমি খুব জোরে ধরেছো, আমার সত্যি অনেক ব্যথা লাগছে। নাফিস রিদার হাত ছেড়ে দেয়। সে 1 সেকেন্ডের মধ্যে রিদার ল্যাপটপের পাসওয়ার্ড বাইপাস করে ফেলে। তুমি আমার ল্যাপটপে এই জটিল পাসওয়ার্ড কিভাবে জানলে? এটা তো আমার বেস্ট ফ্রেন্ড তানিয়াকেও কোনোদিন বলিনি। আমি চাইলে দুনিয়ার অনেক কিছু খুব সহজে জানতে পারি রিতা। যেমন ধরো, আমি এটাও খুব ভালো করে জানি যে তোমার ল্যাপটপের ডি ড্রাইভে ওই হিডেন ফোল্ডারটাতে তুমি ঠিক কি কি যত্ন করে রেখেছো। নাফিস মাউস ক্লিক করে ফোল্ডারটা ওপেন করে দেয়। স্ক্রিন জুড়ে নাফিসের শত শত ছবি, কলেজে যাওয়ার ছবি, বাইক চালানোর ছবি, এমনকি জানলার উপাস থেকে তোয়ালে দিয়ে চুল মোছার ছবি পর্যন্ত। ল্যাপটপ এবার বন্ধ করো প্লিজ। আমার আর এসব ভালো লাগছে না। এ তো শখ তোমার আমাকে নিয়ে। একটা মানুষের জন্য তোমার ভেতরে এত মারাত্মক অবসেশন কিভাবে কাজ করে রিতা? হ্যাঁ, আমার অবসেশন আছে তোমাকে নিয়ে, তো কি হয়েছে তাতে? আমি তো আর তোমার কোনো ক্ষতি করছি না। কি হয়েছে জানো? তুমি তোমার জীবনের মূল্যবান সময়গুলো আমার পেছনে বেকার নষ্ট করছো, যার কোনো ভবিষ্যৎ নেই। মানে কি বুঝতে চাইছো তুমি? কথাটা একটু পরিষ্কার করে বলবে? কথাটার পরিষ্কার মানে হলো, তুমি আমাকে নিয়ে মনে মনে যত রঙিন স্বপ্ন দেখো না কেন, তাতে তোমার দিন শেষে কোনো লাভই হবে না। নাফিস ল্যাপটপটা পাশে সরিয়ে রেখে রিদার একদম চোখের দিকে তাকায়। তার গলার স্বর এবার অনেক বেশি শীতল আর সিরিয়াস শোনায়। আমি তোমার মতো সাধারণ অতিরিক্ত ইমোশনাল আর ড্রামাটিক মেয়েদের দিকে ভুলেও ফিরে তাকাই না। ইউ আর নট মাই টাইপ রিদা। আমার দুনিয়াটা তোমার এই সাধারণ জীবনের চেয়ে অনেক বেশি আলাদা আর অন্ধকার। তুমি আমার এই সাধারণ দুনিয়া সম্পর্কে ঠিক কি জানো? তুমি তো শুধু তোমার ওই বড়লোক বাবার টাকার গরম আর নিজের অহংকার নিয়ে বেঁচে আছো। তুমি ভুল ভাবছো, এটা মোটেও আমার অহংকার নয় রিদা, এটাই হলো রিয়ালিটি। আমার মতো একটা ছেলের থেকে নিরাপদ দূরত্ব থাকাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে। আর যদি আমি তোমার কথা না শুনি, যদি আমি তোমার থেকে দূরে না থাকি, তাহলে কি করবে তুমি? তাহলে তুমি তোমার জীবনের খুব বড় একটা ভুল করবে, আর আমি কোনোভাবেই চাই না তুমি আবেগ দিয়ে সেই বোকামিটা করো। রিদা এবার আর তার ভয় পায় না। সে সোজা হয়ে বসে নাফিসের চোখের দিকে তীব্র আত্মবিশ্বাসের সাথে তাকায়। শোনো নাফিস, আজ আমি তোমার টাইপ নাই হতে পারি। আজ হয়তো তুমি তোমার অহংকারের জন্য আমাকে বারবার ইগনোর করছো, তবে একদিন। শুধু আজ না রিতা, তুমি লিখে রাখো, আমি আমার পুরোটা জীবন এভাবেই সবসময় তোমাকে ইগনোর করে যাব। তুমি সারা জীবন পারবে কি না সেটা তো সময় ঠিক করে দেবে, কিন্তু আজ এই মুহূর্তে আমি তোমাকে একটা খোলা চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? তুমি আমাকে চ্যালেঞ্জ করবে? তোমার এই কনফিডেন্স দেখে আমি সত্যি অবাক হচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। একদিন তুমি এই সাধারণ মেয়েটার জন্য পাগলের মতো ঘুরবে। আমার এই সাধারণ দুনিয়াতেই তুমি নিজে থেকে এসে ধরা দেবে। এটা আমার চ্যালেঞ্জ রইল তোমার কাছে। নাফিস রিদার এই সাহসিকতা দেখে মনে মনে একটু অবাক হলেও বাইরে সে একটা তাচ্ছিলের হাসি হাসে। তোমার এই অবাস্তব চ্যালেঞ্জটা শুনে আমি সত্যি খুব হাসি পাচ্ছে। তবে ঠিক আছে, যদি তোমার এতই আত্মবিশ্বাস থাকে, তাহলে দেখা যাবে শেষ পর্যন্ত কে যেতে। নাফিস উঠে দাঁড়ায়। সে জানলার কাছে গিয়ে গ্রিল ধরে একবার বাইরে তাকায়, তারপর ঘাড় ঘুরিয়ে রিদাকে শেষ পারের মতো দেখে।
যাওয়ার আগে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে চাই, তোমার ল্যাপটপের ওই মানধাতা আমলের অ্যান্টিভাইরাসটা একটু আপডেট করে নিও। তোমার সিস্টেম এতই দুর্বল যে খুব সহজেই হ্যাক করা যায়। রিদা কিছু বলার আগে নাফিস যেভাবে নিঃশব্দে এসেছিল ঠিক সেভাবেই জানলার কার্নিশ পেয়ে অন্ধকারে মিলিয়ে যায়। রিদা জানলার কাছে গিয়ে দাঁড়ায়, তার হার্টবিট এখনও নর্মাল হয়নি। কিছুক্ষণ পর নাফিস 2 বাড়ির দেয়াল টপকে খুব সাবধানে নিজের ঘরের বেলকনিতে এসে পৌঁছায়। সে কাজে স্লাইডিং ডোরটা আটকে দিয়ে ঘরের পর্দা টেনে দেয়। পুরো ঘরে কোনো আলো নেই। নাফিস তার বিশাল ওয়ার্ড্রবের কাছে যায়। সে ওয়ার্ড্রবের একটা গোপন প্যানেলে হাত রাখে। সেখানে একটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। ফাইনালি ফ্যান্টম ইজ ব্যাক টু হিজ অন কিংডম। সে স্ক্যানারে আঙুল রাখতে ওয়ার্ড্রবের পেছনের বিশাল একটা গোপন দরজা নিঃশব্দে খুলে যায়। দরজা পেরোলে একটা সম্পূর্ণ অন্য জগৎ, বিশাল এক আন্ডারগ্রাউন্ড সাইবার স্পেস। ঘরের তাপমাত্রা একদম হিমশীতল। পুরো ঘর জুড়ে 5-6টা বড় বড় বাঁকানো মনিটর জ্বলছে। চারপাশে অজস্র তার, হাই এন্ড সার্ভার র্যাক আর নীল রঙের নিয়ন আলো। পরিবারের অবহেলিত অপদার্থ মেজ ছেলে নাফিস আসলে ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর এবং ধনকুবের হ্যাকার। পুরো সাইবার আন্ডারওয়ার্ল্ড তাকে ফ্যান্টম নামে চেনে। তার বেনামি ক্রিপ্টো অ্যাকাউন্টে শত শত কোটি টাকা পড়ে আছে, যা তার পরিবার ঘুণাক্ষরেও জানে না। নাফিস তার আরামদায়ক গেমিং চেয়ারে বসে। সে মাঝখানের মেইন মনিটরটা অন করে এবং কিবোর্ডে খুব দ্রুত কিছু কোড টাইপ করতে শুরু করে। লেটস সি, আমাকে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ম্যাম রিদা এখন নিজের রুমে বসে ঠিক কী করছেন? সে এন্টার চাপতে মনিটরের একটা অংশে রিদার ল্যাপটপের ওয়েবক্যামের লাইভ ফিড চালু হয়েছে। নাফিস আসলে রিদার ওয়াইফাই হ্যাক করেনি, ইচ্ছে করে রিদার ল্যাপটপে একটা অ্যাডভান্সড স্পাইওয়্যার ইনস্টল করেছিল। ক্যামেরার ফিডে দেখা যাচ্ছে রিদা বিছানার একপাশে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় সে আনমনে তার গায়ের ভেজা কামিজটা ধীরে ধীরে খুলে ফেলে। ভেতরে পড়া একটা সরু ফিতার স্লিভলেস টপসে তার ফর্সা কাঁধ, গলার ভাঁজ আর আকর্ষণীয় শারীরিক গঠন ল্যাপটপের ক্যামেরায় বেশ স্পষ্টভাবে ধরা পড়ে। সায়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলোর হাত দিয়ে ঠিক করতে করতে আপন মনে হাসছে। নাফিসের হাত কিবোর্ডের উপর হঠাৎ করে থেমে যায়। যে মেয়েটাকে সে এতক্ষণ নিতান্ত সাধারণ আর বোরিং ভাবছিল, স্ক্রিনে তার এমন আবেদনময় রূপ দেখে নাফিসের ভেতরে অদ্ভুত এক শিহরণ কাজ করে। সে চাইলেও চোখ সরাতে পারে না। কয়েক সেকেন্ড যেন মন্ত্রমুগ্ধের মতো হৃদার শারীরিক গঠনের দিকে তাকিয়ে থাকে। ড্যাম ইট নাফিস, হোয়াট আর ইউ ডুইং? কন্ট্রোল ইয়োরসেলফ। ও জাস্ট একটা সাধারণ মেয়ে। নাফিস দ্রুত মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নেয়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে জোর করে স্ক্রিন থেকে চোখ সরিয়ে ডার্ক ওয়েবের উইন্ডোটা সামনে আনে। কিন্তু হৃদার ওই ভেজা আবেদনময়ী রূপটা তার মস্তিষ্কে বেশ ভালোভাবেই গেঁথে যায়। কি অদ্ভুত একটা মেয়ে, আমাকে চ্যালেঞ্জ করছে। এত সাধারণ একটা মেয়ে হয়ে আন্ডারওয়ার্ল্ডের ফ্যান্টমকে চ্যালেঞ্জ করার সাহস পেলে কোথা থেকে? নাফিস হাসতে হাসতে চেয়ারে হেলান দেয়। সে তার ডার্ক ওয়েবের একটা ড্যাশবোর্ড ওপেন করে, যেখানে তার $1 বিলিয়ন ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাচ্ছে। আমাদের এই ইঁদুর বিড়াল গেম তো সবে শুরু হলো রিতা। তুমি কোনাক্ষরও জানো না তুমি আসলে কার সাথে খেলতে নেমেছ। তবে হ্যাঁ, তোমার চোখের এই আগুন আর সাহসটা আমার বেশ পছন্দ হয়েছে। নাফিস কিবোর্ডে কয়েকটা কমান্ড দিয়ে তার সার্ভারের সিকিউরিটি লক করে দেয়। অন্ধকারে মনিটরের নীল আলো তার চেহারায় এক রহস্যময় ছায়া তৈরি করে। সে তার হেডফোনটা কানে লাগিয়ে একটা ডার্ক ওয়েবের ক্লায়েন্টের সাথে ভয়েস কলে যুক্ত হয়। ইয়েস, ফ্যান্টম হেয়ার। আশা করি তোমাদের সব সেট আপ রেডি আছে। এবার টেল মি দ্য নেক্সট টার্গেট। দর্শক বন্ধুরা, আশা করি সবার পরিচয় মোটামুটি পেয়ে গেছেন। আমি আর একজন একজন করে পরিচয় দিলাম না, গল্পের সাথে থাকলে সবই বুঝতে পারবেন। রাতের সে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির পর সকালের স্নিগ্ধ রোদ ঢাকার বুকে ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা নামকরা কলেজের বিশাল ক্যাম্পাসে তখন ছাত্রছাত্রীদের ভিড়। রিতা তার ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আনমনে নিজের বইয়ের পাতা উঠাচ্ছে। গতরাতের সে অদ্ভুত ঘটনাগুলো এখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে রিদার বন্ধু ইউসুফ এসে তাকে ডাকে। ইউসুফ রিদাকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু কখনোই মুখ ফুটে বলতে পারেনি। রিদা তাকে শুধু নিজের একজন ভালো বন্ধু হিসেবেই রাখে। আর রিদা ইউসুফকে পাত্তা না দিয়ে সেও নাফিসকে একতরফা ভালোবাসে। কি রে রিদা, এত কি ভাবছিস সকাল সকাল? কই কিছু না তো, তুই কখন আসলি? এই তো মাত্রই ঢুকলাম ক্যাম্পাসে। কিন্তু তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? রাতে ঠিকমতো ঘুমাসনি? হ্যাঁ, মানে কাল রাতে একটা গল্প লিখতে বসেছিলাম তো, তাই অনেক দেরি হয়ে গেছে ঘুমাতে। তুই সবসময় নিজের উপর এমন অত্যাচার করিস কেন? চোখের নিচে কালি পড়ে গেছে একদম। আরে তুই সবসময় একটু বেশি চিন্তা করিস আমাকে নিয়ে। আমি ঠিক আছি। আমি চিন্তা করবো না তো কে করবে? তোকে তো আমি অনেক আগে থেকেই চিনি। ইউসুফের কথার মাঝখানে তানিয়া দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তাদের পাশে দাঁড়ায়। ও মাই গড রিদা, তুই দেখেছিস?
কি হয়েছে তোর? এমন পাগলের মতো দৌড়াচ্ছিস কেন? আরে ওই দেখ, ফার্স্ট ইয়ারের ওই নতুন কিউট ছেলেটা আমাদের দিকেই আসছে। কোন কিউট ছেলে আবার? ক্যাম্পাসে তো নতুন কেউ আসেনি। আরে গাধা, তুই একটু চুপ থাক তো। ওই দেখ, চৌধুরী বাড়ির ছোট ছেলে আয়ান। তানিয়ার কথা শুনে হৃদা ঘাড় ঘুরিয়ে তাকায়। সত্যি আয়ান একটা মাঝারি সাইজের বক্স হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এক্সকিউজ মি আপু, আপনি কি হৃদা আপু? হ্যাঁ, আমি রিদা। কিন্তু তুমি আমাকে কিভাবে চিনলে? আসলে আমি আপনাকে দেখেছি কয়েকবার, আর কাল রাতে তো অনেক ঝামেলা হয়ে গেল। ঝামেলা? কিসের ঝামেলা? কাল রাতে মেঝু ভাইয়া হঠাৎ করে আপনাদের বাসার ওয়াইফাই রাউটারটা নিয়ে এসে নিজের রুমে আছাড় মেরে ভেঙে ফেলেছে। হৃদা অবাক হয়ে যায়। নাফিস কাল রাতে তার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে রাউটারটাই ভেঙে দিয়েছে। এটা সে ভাবতেই পারেনি। ভেঙে ফেলেছে? কিন্তু কেন? সেটা তো আমি জানি না আপু, ভাইয়ার তো সব সময় মাথা গরম থাকে। তবে বাবা খুব বকা দিয়েছে ভাইয়াকে, তাই আমি আমার পকেট মানি দিয়ে আপনার জন্য এই নতুন রাউটারটা কিনে এনেছি। আরে না না আয়ান, তোমার পকেট মানে খরচ করার কি দরকার ছিল? আমি নিজেই ম্যানেজ করে নিতাম। প্লিজ আপু, এটা আপনি রাখুন। ভাইয়ার হয়ে আমি আপনার কাছে সরি বলছি। তানিয়া পাশ থেকে মুগ্ধ চোখ আয়ানের দিকে তাকিয়ে থাকে। আর আয়ান এখানে আসার মূল উদ্দেশ্য হলো তানিয়ার সাথে দেখা করা। তানিয়া আর নিজেকে সামলাতে না পেরে কথা বলে ওঠে। তুমি কত সুইট আয়ান, তোমার ওই খিটখিটে মেজাজ ভাইয়ের মতো একদমই না। থ্যাংক ইউ আপু, তাহলে আমি রাউটারটা এখানেই রেখে যাচ্ছি। আয়ান রাউটারটা হৃদার হাতে দিতে যাবে তখনই ঠিক চারপাশের পরিবেশ যেন মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায়। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা ভয়ে ভয়ে দুই পাশে সরে গিয়ে একটা রাস্তা করে দেয়। ওই বখাটে ছেলেটা আবার এইদিকে আসছে কেন? কালো লেদার জ্যাকেট আর ডার্ক জিন্স পরে অত্যন্ত রাফ অ্যান্ড টাফ লুকে নাফিস তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখের চাহনি এতটাই ধারালো যে কেউ তার দিকে সরাসরি তাকাতে সাহস পাচ্ছে না। রিতা, আমার খুব ভয় করছে। ও কেন আসছে? তুই শান্ত হো তানিয়া, আমি দেখছি ব্যাপারটা। নাফিস সোজা এসে আয়নের পাশে দাঁড়ায়। সে হৃদার দিকে একবার শীতল দৃষ্টিতে তাকায়। তারপর কোনো কথা না বলে আয়ানের হাত থেকে রাউটারের বক্সটা এক ঝটকায় কেড়ে নেয়। ভাইয়া, কি করছো তুমি? এটা আমি হৃদা আপুর জন্য এনেছি। তোর এত দরদ উতলে উঠলো কবে থেকে? অন্যের ব্যাপারে নাক গলাতে তোকে কে বলেছে? কিন্তু ভাইয়া, তুমি তো কাল রাতে আপুর রাউটারটা ভেঙে দিয়েছো। ওনার তো অনেক প্রবলেম হচ্ছে। আমার যা ইচ্ছে আমি ভেঙেছি। তুই এখান থেকে সোজা ক্লাসে যা আয়ান। নাফিসের ধমক শুনে আয়ান আর কথা বাড়াতে সাহস পায় না। সে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এই যে ব্রাদার, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমি কে? হ্যাঁ, আমি তো তোমার সাথে কথা বলছি না। আমি হৃদার ফ্রেন্ড ইউসুফ। তুমি হৃদাকে এভাবে ডিস্টার্ব করতে পারো না। নাফিস ইউসুফের দিকে এক পা এগিয়ে আসে। তার বাঁকা হাসিতে স্পষ্ট তাচ্ছিল্য ফুটে ওঠে। ফ্রেন্ড? তা এই ফ্রেন্ড কি শুধু ফ্রেন্ডই নাকি মনে মনে অন্য কোনো স্বপ্ন দেখে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ নাফিস। আমি কিন্তু কলেজ প্রিন্সিপালকে কমপ্লেন করব। শখ থাকলে করতে পারো, তবে আমার মনে হয় তোমার নিজের চরকায় তেল দেওয়া উচিত ইউসুফ। নাফিস ইউসুফের সম্পূর্ণ ইগনোর করে হৃদার দিকে তাকায়। হৃদার আগে ফুসছে, কিন্তু তার চোখের ভেতর কাল রাতের সেই আবেদনময়ী রূপের ছবিটা নাফিসের মাথায় এখনো ভাসছে। তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না নাফিস? আমার রাউটার আমাকে দিয়ে দাও। তোমার জিনিস আমি কেন নেব? এটা তো আয়ানের টাকা দিয়ে কেনা। কিন্তু ওটা আমার জন্য এনেছিল। অ্যাজ আই সেড, আমি এত সহজে কিছু দেই না হৃদয়। তাহলে তুমি কি চাও? তুমি বারবার আমার সাথে এমন কেন করছো? খুব জানতে ইচ্ছা করছে। তাহলে রাউটার পেতে হলে তোমাকে একটু কষ্ট করতে হবে ম্যাম। নাফিস রাউটারের বক্সটা হাতে নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করে। সে ঘাড় ঘুরিয়ে হৃদাকে চোখের ইশারায় তার পিছু নিতে বলে। হৃদা, তুই একদম যাবি না ওর পিছনে। ছেলেটা মোটেও সুবিধের না। তুই চিন্তা করিস না ইউসুফ, আমি আসছি ওর সাথে কথা বলে। হৃদা ইউসুফের কথা না শুনে নাফিসের পেছন পেছন হাঁটতে শুরু করে। ইউসুফ দূর থেকে চরম হতাশা রাগ নিয়ে হৃদার চলে যাওয়া দেখতে থাকে। এদিকে দুপুরের কড়া রোদ এসে পড়েছে গুলশানে অবস্থিত চৌধুরী গ্রুপের হেডকোয়ার্টার আর চৌধুরী মেনশনের বিশাল ড্রয়িং রুমে। বাড়িতে আজ বড় কয়েকজন ইনভেস্টার আসছেন। ড্রয়িং রুমের মাঝখানে বিশাল সোফায় বসে আছেন চৌধুরী সাহেব। তার ঠিক পাশে ল্যাপটপ হাতে বসে আছে বড় ছেলে আরহাম। সে ইনভেস্টারদের সামনে খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশন দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্যার, আমাদের এই নতুন প্রজেক্টটা আগামী 6 মাসের মধ্যে কোম্পানির রেভিনিউ 3 গুণ বাড়িয়ে দেবে। আপনার প্রেজেন্টেশন তো খুব ভালো আরহাম সাহেব,
তবে শুনেছি বাজারে আপনাদের রাইভাল কোম্পানি খান গ্রুপও নাকি সেম প্রজেক্ট নিয়ে নামছে। আরে খান গ্রুপ আমাদের আহারামের সামনে কিছুই না। আমার এই বড় ছেলেটা হলো আমার বংশের গর্ভ। ওর মাথা থেকে শুধু ব্যবসার আইডিয়াই বের হয়। ঠিক এমন সময় ড্রয়িং রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে নাফিস। তার এক কানে হেডফোন, হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান। দর্শক এখন ভাবছেন নাফিস তো কলেজে রিদাকে নিয়ে কোথাও যাচ্ছিল, তাহলে এখানে কিভাবে এলো? ওয়েট, এর একটা সিক্রেট। রিদা নাফিসের পেছন পেছন গিয়ে কী করেছিল সেটা একটু পরে বলছি। সে ড্রয়িং রুম পেরিয়ে সোজা সিঁড়ির দিকে যাচ্ছিল। এই যে নবাবজাদা, এইদিকে এসো। আমাকে রাখছেন? এখানে তুমি ছাড়া আর কোনো অপদার্থ কি আছে নাকি? কোথায় ছিলে এতক্ষণ? আমার একটা দরকার ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম বাবা। দরকার? তোমার আবার কিসের দরকার? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনোই কাজ নেই। ইনভেস্টর একে অপরের দিকে মুখ চাওয়াচাবি করতে থাকে। সবার সামনে এভাবে অপমানিত হতে দেখে আরহাম মনে মনে খুব আনন্দ পায়। বাবা, তুমি প্লিজ ইনভেস্টরদের সামনে এসব নিয়ে কথা বলো না। ওর জন্য আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হচ্ছে। রেপুটেশন তো ও জন্ম নেওয়ার দিনই নষ্ট হয়েছে। আহারাম, দেখুন আপনারা, এই ছেলেটা হলো আমার পরিবারের সবচেয়ে বড় কলঙ্ক। তা উনি কি কোম্পানিতে জয়েন করবেন না চৌধুরী সাহেব? কোম্পানিতে ওকে আমি আমার কোম্পানির পিয়ন হিসেবেও রাখবো না। এর দ্বারা জীবনেও কিচ্ছু হবে না। এ শুধু আমাদের অন্ন ধ্বংস করার জন্যই জন্ম নিয়েছে। পরিবারের সবার সামনে এই চরম অপমান আর তাচ্ছিল্যের মাঝেও নাফিসের চেহারায় কোনো পরিবর্তন আসে না। সে শুধু মাথা নিচু করে একটা অদ্ভুত শীতল হাসি হাসে। আপনাদের মিটিং শেষ হলে আমি কি এখন নিজের ঘরে যেতে পারি বাবা? যাও, চোখের সামনে থেকে দূর হও তুমি। তোমাকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। নাফিস সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু সিঁড়ির মাঝামাঝি গিয়ে সে পকেট থেকে তার স্পেশাল ব্ল্যাক স্মার্টফোনটা বের করে। আমার দ্বারা জীবনে কিছু হবে না, সেটা তো খান গ্রুপের শেয়ার দেখলেই বুঝতে পারবেন চৌধুরী সাহেব। নাফিস ফোনে একটা এনক্রিপ্টেড ডার্ক ওয়েব অ্যাপ ওপেন করে। সে মাত্র 2 সেকেন্ডের মধ্যে একটা ছোট কোড টাইপ করে সরাসরি খান গ্রুপের মেইন সার্ভারে একটা কমান্ড সেন্ড করে দেয়। যে ছেলেটাকে তার নিজের বাবা সবার সামনে অপদার্থ আর কলঙ্ক বলছে, সে ছেলেটা আসলে শুধু এক আঙ্গুলের ইশারায় পুরো শেয়ার বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। নাফিস তার ঘরের দরজা বন্ধ করার ঠিক 2 মিনিটের মাথায় ড্রয়িং রুমে বসে থাকা ইনভেস্টরদের একজনের ফোন প্রচণ্ড শব্দে বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ হোয়াট? তুমি কি বলছো এসব? কি হয়েছে মির্জা সাহেব? আপনি এত ঘাবড়ে গেলেন কেন? চৌধুরী সাহেব, এইমাত্র খবর পেলাম খান গ্রুপের শেয়ার মার্কেটে ভয়াবহ ধস নেমেছে। ওদের মেইন সার্ভার নাকি কে বা কারা হ্যাক করে পুরো ফান্ড ট্রান্সফার করে নিয়েছে। অসম্ভব। এটা কিভাবে সম্ভব? খান গ্রুপের তো অনেক স্ট্রং সাইবার সিকিউরিটি ছিল। কেউ একজন মাত্র 5 মিনিটে ওদের 40 কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে গায়েব করে দিয়েছে। পুরো দেশের অর্থনীতি তো কেঁপে উঠেছে। ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। আর দোতলার অন্ধকার ঘরে বসে ডার্ক ওয়েবের বিলিয়নিয়ার হ্যাকার ফ্যান্টম তার স্ক্রিনে শুদ্ধ ট্রান্সফার হওয়া 40 কোটি টাকার ব্যালেন্স দেখে মুচকি হাসছে। এদিকে বিকেলের পড়ন্ত রোদ ঢাকার বর্ণানী গোরস্থানের পুরনো গাছগুলোর ফাঁক দিয়ে এসে পড়েছে। জায়গাটা একদম নির্জন আর নীরব। রিদা কলেজ থেকে বেরিয়ে নাফিসকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। সে বুঝতে পারছে না নাফিস এতক্ষণ ধরে এই গোরস্থানের ভেতর কি করছে। ছেলেটি কি সত্যি পাগল? এত বড় শহরের এত জায়গা থাকতে কেউ এই গোরস্থানে এসে সময় কাটায়? রিদা খুব সাবধানে পা ফেলে পুরনো কবরগুলোর পাশ দিয়ে এগিয়ে যায়। হঠাৎ সে দেখতে পায় একটা শ্বেত পাথরের বাঁধানো কবরের সামনে নাফিস একা বসে আছে। কবরের গায়ে লেখা মরহুম আকবর চৌধুরী। তিনি নাফিসের দাদা ছিলেন। পুরো চৌধুরী বাড়িতে একমাত্র এই মানুষটাই নাফিসকে পাগলের মতো ভালোবাসত। ও, এটা ওর দাদার খবর। কিন্তু ও এখানে বসে কাঁদছে নাকি? রিদা আর একটু কাছে যাওয়ার চেষ্টা করতেই তার পা লেগে একটা শুকনো পাতা মরমর করে ভেঙেছে। পাতার শব্দ শুনে নাফিস বিদ্যুৎ বেগে ঘুরে তাকায়। তার চোখে মুখে তখন রাজ্যের অন্ধকার আর রাগ। সে এক লাফে উঠে দাঁড়ায় আর রিদার দিকে তেড়ে আসে। তুমি এখানে কি করছো রিতা? আমি মানে তুমি তো আমাকে তোমার পিছু নিতে বললে। আমি পিছু নিতে বলেছিলাম, কিন্তু আমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে বলিনি। নাফিস প্রচণ্ড রাগেই রিদার হাত ধরে হেঁচকা টান মেরে তাকে একটা বিশাল পুরনো করই গাছের সাথে সজোরে চেপে ধরে। আহ নাফিস, আমাকে ছাড়ো, আমার পিঠে লাগছে। নাফিস রিদার কোনো কথা শোনে না। সে রিদাকে গাছের সাথে আটকে রেখে তার একদম মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে। তুমি কি ভেবেছো
তুমি খুব স্মার্ট। তুমি আমার পিছু নিয়ে আমার দুর্বলতা খোঁজার চেষ্টা করছো। আমি তোমার কোনো দুর্বলতা খুঁজছি না নাফিস, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কোথায় আছো। দেখেছো তো কোথায় আসি? এটা গুরুস্থান রেদা। আমার দুনিয়াটাও ঠিক এই গুরুস্থানের মতো অন্ধকার আর মৃত। তুমি নিজেকে এত ছোট করে কেন দেখো নাফিস? আমি জানি তোমার পরিবার তোমাকে কষ্ট দেয়, কিন্তু তাই বলে তুমি... শ্যাট আপ রেদা। তুমি আমার পরিবার সম্পর্কে কি জানো? তুমি আমার সম্পর্কে কি জানো? নাফিসের গলার শিরা ফুলে উঠেছে। হৃদার কাঁধ আরও শক্ত করে চেপে ধরে। কিন্তু হৃদা এবার একটু ভয় পায় না। সে নাফিসের চোখের দিকে তাকায়, যেখানে রাগের আড়ালে জমে আছে পাহাড় সমান কষ্ট। আমি সব জানি নাফিস, আমি জানি তুমি এতটা খারাপ নও যতটা তুমি সবার সামনে সাজার চেষ্টা করো। ডোন্ট ট্রাই টু বি রিড মি রেদা। আমি তোমাকে কাল রাতে ওয়ার্নিং দিয়েছিলাম। ওয়ার্নিং দিয়ে কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, তাহলে মারো। কিন্তু আমি জানি তোমার ভিতরেও একটা নরম মন আছে, যা তোমার দাদা ছাড়া আর কেউ বুঝতো না। দাদার কথা শুনে নাফিসের চোখ একটু কেঁপে ওঠে। তার হাতের মুঠি কিছুটা হালকা হয়ে যায়। তুমি সত্যি কিছু জানো না রিতা। আমার দুনিয়া অনেক অন্ধকার, অনেক ভয়ঙ্কর। আমি সেই অন্ধকারে যেতে রাজি আছি নাফিস। বোকামি করো না। এর কাছাকাছি এলেও তুমি পুরো ছাই হয়ে যাবে। আমাকে ভালোবাসার ভুল করো না রিতা। আমি ভুল করে দেখতে চাই নাফিস। তুমি আমাকে যতটা কষ্ট দাও, আমাকে ইগনোর করো, আমি তোমার এই অন্ধকার দুনিয়ার পাসওয়ার্ড হ্যাক করেই ছাড়বো। হৃদার এই অটল বিশ্বাস আর চোখের গভীরতা দেখে নাফিস কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে হৃদার দিক থেকে চোখ সরাতে পারছে না। নাফিস বুঝতে পারে এই মেয়েটা তার শক্ত খোলসের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। গোরস্থানের এই থমথমে বিকেলের পর সময় গড়িয়ে রাত নেমে আসে ঢাকার বুকে। রাত তখন 10টা। বাইরে সকালের সে স্নিগ্ধ আবহাওয়া বদলে গিয়ে হঠাৎ করে কালবৈশাখীর রূপ নিয়েছে। গুলশানের চৌধুরী মেনশনের বিশাল ড্রয়িং রুমে তখন রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। পুরো বাড়ির পরিবেশ থমথমে। তুমি আমাকে পণে বসানোর প্ল্যান করছো নাকি? আমি বুঝতে পারছি না আপনি কি নিয়ে কথা বলছেন বাবা। ন্যাকামো একদম করবে না। কোম্পানি নতুন প্রজেক্টের 3 কোটি টাকা কোথায়? কোম্পানির প্রজেক্টের টাকা কোথায় থাকবে সেটা তো কোম্পানির ফাইন্যান্স হেড জানবে। চৌধুরী সাহেব রাগে কাঁপতে কাঁপতে সেন্ট্রাল টেবিলের উপর থাকা কয়েকটা ফাইল নাফিসের মুখের উপর ছুঁড়ে মারে। এই ফাইলগুলো তবে কি? এখানে তো তোমার সাইন করাই আছে। আমার সই? আপনি তো আমাকে কোম্পানির ত্রিসীমানায় ঢুকতে দেন না বাবা। মিথ্যে কথা বলো না নাফিস, তুমি কাল রাতে আমার ল্যাপটপ থেকে ফেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছো। নাফিস খুব শান্ত দৃষ্টিতে তার বড় ভাই আরহামের দিকে তাকায়। সে বুঝতে পারে আরহাম নিজের চুরি করা টাকার দায়ভার খুব চালাকি করে তার ঘাড়ে চাপাচ্ছে। আমি তোমার ল্যাপটপ ছুঁয়েও দেখিনি ভাইয়া। তাহলে এই আইপির লকগুলো কি? এগুলো তো তোমার ঘরের ওয়াইফাই থেকেই করা হয়েছে। তুমি খুব ভালো করে জানো আইপি স্পুফিং করে লোকেশন চেঞ্জ করা যায়। বাবা, ও এখন টেকনিক্যাল কথা বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। ও টাকাটা চুরি করেছে। আমি তো জানতাম তুমি একটা অপদার্থ, কিন্তু তুই যে নিজের বাবার কোম্পানির টাকা চুরি করবি সেটা ভাবিনি। ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট ভাই আয়ান এবার আর চুপ থাকতে পারে না। সে দৌড়ে এসে নাফিসের সামনে দাঁড়ায়। বাবা, তোমরা ভাইয়াকে ভুল বুঝছো। ভাইয়া কাল রাতে নিজের ঘরেই ছিল। তুমি বড়দের কথার মাঝে একদম কথা বলবে না আয়ান। তুমি জানো না ও কি জিনিস। কিন্তু বাবা, ভাইয়া তো কোনো প্রজেক্টের কাজের সাথেই যুক্ত না। সে কিভাবে টাকা সরাবে? তুই ছোট মানুষ আয়ান, এসব বুঝবি না। তুই উপরে যা। নাফিস আয়ানের মাথায় আলতো করে হাত রাখে। সে চায় না তার জন্য ছোট ভাইটা বাবার বকা খাক। আয়ান, তুই নিজের ঘরে যা। কিন্তু ভাইয়া... আমি বলছি তুই যা। আয়ান মন খারাপ করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। চৌধুরী সাহেব এবার নাফিসের খুব কাছে এসে দাঁড়ান। টাকাটা কোন অ্যাকাউন্টে সরিয়েছিস বল। আমি টাকা সরাইনি বাবা। আসল চোর আপনার পাশে দাঁড়িয়ে আছে। হাউ ডেয়ার ইউ নাফিস, তুই আমাকে চোর বলছিস? আমি সত্যিটাই বলছি। তুমি দুবাইয়ের যে ক্লায়েন্টের সাথে মিটিং করেছিলে টাকাটা তার অ্যাকাউন্টে গেছে। আরহামের চেহারা এক মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বাবার দিকে তাকায়। বাবা, তুমি শুনেছো ও কি বলছে? ও নিজের অপরাধ ঢাকতে আমাকে ফাঁসাতে চাইছে। চুপ কর তুই বেঈমান ছেলে। ঠাস! পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চৌধুরী সাহেবের ডান হাত নাফিসের গালে সজোরে আছড়ে পড়ে। নাফিসের মুখটা একপাশে ঘুরে যায়। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আপনি কোনো প্রমাণ ছেড়ে আমাকে বের করে দিচ্ছেন বাবা? আমার আর কোনো প্রমাণের দরকার নেই। যে ছেলে আমার সম্মান রাখতে পারে না তার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। নাফিস নিজের গালে হাত দেয় না। সে খুব ধীরে ধীরে মাথা সোজা করে তার বাবার দিকে তাকায়।
তারপর আরহামের দিকে তাকিয়ে একটা শীতল হাসি দেয়। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। আর কখনো এই বাড়িতে ঢোকার চেষ্টাও করবি না তুই। তোমার এই বাড়ি নিয়ে খুব অহংকার, তাই না ভাইয়া? সময় এলে এই বাড়ির দেয়ালও তোমাকে চিনতে পারবে না। আরহাম এই কথার কোনো অর্থ বুঝতে পারে না। নাফিজ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। পকেটে শুধু নিজের ফোনটা নিয়ে সে ঝড়ের রাতে খালি হাতে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে তখন প্রলয়ঙ্কারী ঝড় আর তুমুল বৃষ্টি শুরু হয়েছে। নাফিজ রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। দীর্ঘ 4 ঘন্টা মুষলধারে বৃষ্টির মধ্যে শহরের এক রাস্তা থেকে অন্য রাস্তায় হেঁটে তার শরীর একদম জমে বরফ হয়ে গেছে। রাত তখন প্রায় 2টো। ধানমন্ডিতে হৃদার দোতলা বাড়ির সামনে এসে নাফিসের পা দুটো যেন আপনা আপনি থেমে যায়। গত 2 বছর ধরে একটা জানলার উপার থেকে সে সবচেয়ে বেশি ভালোবাসা আর গুরুত্ব পেয়েছে। হৃদা তার নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে বৃষ্টির একটানা শব্দ। হঠাৎ জানলার কাছের মৃদু খটখট শব্দে তার ঘুম ভেঙে যায়। কিসের শব্দ এটা? বিড়াল নাকি? হৃদা চোখ কচলাতে কচলাতে বিছানা ছেড়ে ওঠে। জানলার কাছে গিয়ে সে পর্দাটা সামান্য সরাতেই তার বুকের ভেতরটা ছেদ করে ওঠে। আল্লাহ! নাফিস! হৃদা দ্রুত জানলার ছিটকিনি খুলে দেয়। বাইরে কার্নিশের উপর নাফিস পুরো বৃষ্টিতে ভিজে থরথর করে কাঁপছে। তার ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে গেছে। তুমি পাগল হয়ে গেছো নাফিস? এত রাতে এই বৃষ্টির মধ্যে এইখানে কি করছো? আমি আমি কোথায় যাবো বুঝতে পারছিলাম না রিতা। নাফিসের গলার স্বর এতটাই দুর্বল আর করুণ শোনাচ্ছিল যে হৃদার চোখ ফেটে পানি চলে আসে। সে দ্রুত নাফিসের হাত ধরে তাকে ঘরের ভেতর টেনে নেয়। আগে ভিতরে আসো, তোমার শরীর তো বরফ হয়ে আছে একদম। নাফিস ঘরের ভেতর এসে ফ্লোরে ধপ করে বসে পড়ে। তার দাঁড়ানোর মতন কোনো শক্তি আর অবশিষ্ট নেই। হৃদা দ্রুত নিজের আলমারি থেকে একটা বড় তোয়ালে বের করে আনে। তোমার এই অবস্থা হলো কিভাবে নাফিস? তুমি তো পুরো কাঁপছো। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে রিতা। কি বলছো তুমি এসব? চৌধুরী সাহেব তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? হ্যাঁ, আমি নাকি টাকা চুরি করেছি। হৃদা নাফিসের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। সে তোয়ালেটা দিয়ে খুব সাবধানে নাফিসের ভেজা চুলগুলো মুছিয়ে দিতে থাকে। আমি জানি তুমি এমন কাজ কখনই করতে পারো না। তুমি শান্ত হও। কেউ আমাকে বিশ্বাস করে না রিতা, কেউ না। আমি তো করি নাফিস, তুমি আমার দিকে তাকাও। নাফিস ধীরে ধীরে মুখ তুলে হৃদার দিকে তাকায়। তার চোখের কোণে জমে থাকা বৃষ্টির পানি নাকি জল, সেটা বোঝার কোনো উপায় নেই। তোমার শরীর তো প্রচন্ড গরম নাফিস, তোমার তো অনেক জ্বর এসেছে। আমার খুব শীত করছে রিতা, সব অন্ধকার লাগছে। তুমি ফ্লোরে বসে থেকো না, ওঠো বিছানায় গিয়ে বসো। হৃদা অনেক কষ্টে নাফিসকে ধরে টেনে বিছানায় বসে। নাফিসের ভেজা জ্যাকেটটা সে পরম মমতায় খুলে দেয়। তুমি এই কম্বলটা জড়িয়ে শুয়ে পড়ো, আমি গরম পানি নিয়ে আসছি। তুমি যেও না রিতা, প্লিজ তুমি যেও না। নাফিস জ্বরের ঘরে হৃদার হাতটা শক্ত করে ধরে রাখে। তার হাতের স্পর্শে হৃদা বুঝতে পারে নাফিসের অবস্থা কতটা খারাপ। আমি কোথাও যাচ্ছি না নাফিস, আমি এখানে আছি তোমার কাছে। নাফিস আর বসে থাকতে পারে না। জ্বরের ঘোরে সে হৃদার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। হৃদা তার মাথার নিচে একটা বালিশ দিয়ে তাকে কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। তুমি ঘুমানোর চেষ্টা করো নাফিস, আমি তোমার মাথায় পানি দিয়ে দিচ্ছি। হৃদা একটা পাত্রে ঠান্ডা পানি আর একটা পরিষ্কার কাপড় নিয়ে আসে। সে সারা রাত জেগে খুব যত্ন করে নাফিসের কপালে জলপট্টি দিতে থাকে। জ্বরের ঘোরে নাফিসের বারবার প্রলাপ বকতে শুরু করে। তার অবচেতন মনের সব লুকিয়ে রাখা কষ্টগুলো আজ এই রাতের নিস্তব্ধতায় বেরিয়ে আসতে শুরু করেছে। সবাই আমাকে ঘৃণা করে, আমি একটা অপদার্থ। চুপ করো নাফিস, কেউ তোমাকে ঘৃণা করে না, তুমি অনেক স্পেশাল। বাবা আমাকে কখনো ভালোবাসেনি, শুধু ভাইয়াকে ভালোবেসেছে। আমি আছি তো নাফিস, আমি তোমাকে ভালোবাসি। হৃদা নিজের অজান্তেই কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায়। নাফিস জ্বরের ঘরেই হৃদার একটা হাত নিজের 2 হাত দিয়ে শক্ত করে বুকের কাছে চেপে ধরে। আমাকে ছেড়ে যাবে না তো রিতা? সবাই তো আমাকে ছেড়ে যায়। কখনই না নাফিস, দুনিয়া একদিকে হয়ে গেল, আমি তোমাকে ছাড়বো না। হৃদার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। যে ছেলেটাকে সে গত 2 বছর ধরে একটা অহংকারী রাগী আর পাথর হৃদয়ের মানুষ ভেবেছে, আজ তারই অসহায় রূপ দেখে হৃদার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। এভাবেই রাত পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করে। নাফিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হৃদাও একসময় ক্লান্ত হয়ে বিছানার একপাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টা। জানলার ফাঁক দিয়ে রোদ এসে হৃদার চোখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। সে ধর্মড় করে উঠে বসে। নাফিস, তোমার কি জ্বর কমেছে? কিন্তু হৃদা খেয়াল করে বিছানা একদম ফাঁকা। নাফিস সেখানে নেই। কম্বলটা খুব সুন্দর করে ভাঁজ করে বিছানার একপাশে রাখা আছে। নাফিস কোথায় গেল? ওর শরীর তো পুরো খারাপ ছিল। হৃদা পুরো ঘর খুঁজেও তাকে পায় না। হঠাৎ তার চোখ যায় নিজের বালিশের দিকে। সেখানে একটা ছোট চিরকুট রাখা। হৃদা দ্রুত চিরকুটটা হাতে নেয়। থ্যাঙ্কস ফর দ্য কেয়ার, বাট গেম ইজ নট ওভার। এর মানে কি?
চিরকুটটা পরে রিতা একটু হাসে। সে বুঝতে পারে তার ওই অহংকারী নাফিস আবার নিজের পুরনো ফর্মে ফিরে গেছে। এদিকে ঢাকার ঠিক মাঝখানে বনানীর সবচেয়ে উঁচু এবং বিলাসবহুল কমার্শিয়াল টাওয়ারের একদম টপ ফ্লোরের একটা পেন্ট হাউস। এই পেন্ট হাউসটা 5 স্টার হোটেলের চেয়েও বেশি বিলাসবহুল। পুরো ফ্লোর জুড়ে শুধু হাইটেক কম্পিউটার, সার্ভার আর সিসিটিভি স্ক্রিন। লিফটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে নাফিস। তার পরনে এখন আর গত রাতের সে ভেজা জামা কাপড় নেই। একটা দামি ব্ল্যাক স্যুট পরা, চোখে মুখে গত রাতের সেই দুর্বলতার কোনো ছাপ নেই। ওয়েলকাম ব্যাক বস। আপনার শরীর এখন ঠিক আছে? আমি একদম ঠিক আছি জায়েদ। আপডেট কি? জায়েদ হলো নাফিসের সাইবার টিমের চিফ কমান্ডার। সে নাফিসের দিকে একটা ট্যাব এগিয়ে দেয়। বস, আরহাম চৌধুরী দুবাই ট্রানজ্যাকশনের সমস্ত প্রুফ আমরা কালেক্ট করে ফেলেছি। গুড। এবার মেইন সার্ভারটা অন করো। নাফিস তার পেন্ট হাউসের মাঝখানে রাখা বিশাল মাস্টার কম্পিউটারের সামনের রিভলভিং চেয়ারে বসে। সে কিবোর্ডে খুব দ্রুত কয়েকটা কমান্ড টাইপ করে। আমার ভাইয়া ভেবেছে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে সে পুরো কোম্পানির মালিক হয়ে যাবে। বস, আপনি চাইলে আমি এখনই এই ডকুমেন্টসগুলো অ্যান্টি কারাপশনের ব্যুরোর কাছে পাঠিয়ে দিতে পারি। 1 ঘন্টার মধ্যে আরহাম চৌধুরী অ্যারেস্ট হয়ে যাবে। এত তাড়াতাড়ি কিসের যায়? শিকারকে তো একটু খেলতে দিতে হবে। তাহলে আমরা এখন কি করব বস? আমি সব ডেটা ক্লাউডে এনক্রিপ্ট করে রেখেছি। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। যখন সব অহংকার একদম চূড়ায় পৌঁছাবে তখন আমি ওকে সেখান থেকে নিচে ফেলবো। নাফিস ল্যাপটপটা একটা ঠান্ডা হাসি দিয়ে বন্ধ করে দেয়। তার বাবা তাকে অপদার্থ ভেবে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কিন্তু তিনি জানেন না যে তার কোম্পানির অস্তিত্ব এখন এই পেন্ট হাউসে বসা ডার্ক ওয়েবের কিং ফ্যান্টমের এক আঙ্গুলের ইশারায় টিকে আছে। আর বস, ধানমন্ডির ওই মেয়েটার সিস্টেমকে আনলক করে দেব? না, হৃদা স্পাইওয়ারটা যেমন আছে তেমনই থাকবে। ওর উপর আমার স্পেশাল নজর থাকা দরকার। ওকে বস, আমি সব সিকিউর করে রাখছি। নাফিস তার পেন্ট হাউসের বিশাল কাঁচের জানলার সামনে এসে দাঁড়ায়। উপর থেকে পুরো ঢাকা শহরকে তার পায়ের নিচে মনে হচ্ছে। গত রাতে হৃদার সে পরম মমতার হাতের স্পর্শ এখনও তার মস্তিষ্কে খুব সুন্দর একটা অনুভূতি তৈরি করে রেখেছে। সে পকেট থেকে হৃদার একটা ছবি বের করে সেটার দিকে তাকিয়ে মুচকি হাসে। বৃষ্টির সে ভয়ঙ্কর রাতের পর কয়েকটা দিন কেটে গেছে। ঢাকার আবহাওয়া এখন বেশ শান্ত, কিন্তু হৃদার মনের ভেতরটা অদ্ভুত এক জেদ তার অভিমানে ভরে আছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেটা তাকে এত অবহেলা করে, যাকে নিজের সবটুকু মমতা দেওয়ার পরেও সকালে উঠে একটা তাচ্ছিল্য ভরা চিরকুট দেখতে হয়, সেই নাফিসের ছায়াও সে আর মারাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই কলেজের করিডোরে আজ বেশ ভিড়। হৃদা ইউসুফের সাথে দাঁড়িয়ে একটা অ্যাসাইনমেন্ট হাসি খুশি ভঙ্গিতে কথা বলছে। তুই কিন্তু এই ম্যাথটা পুরো ভুল করেছিস হৃদা। এখানে ফর্মুলা এটা হবে না। আরে তুই সবসময় আমার ভুল ধরিস। আমি কাল সারা রাত জেগে ওই অ্যাসাইনমেন্টটা করেছি। সারা রাত জেগে করেছিস বলেই তো মাথা কাজ করেনি। দে খাতাটা দে, আমি ঠিক করে দিচ্ছি। হৃদা হেসে ইউসুফের হাতে খাতাটা দেয়। ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য পাশ দিয়ে হেঁটে আসছিল নাফিস। তার পরনে কালো শার্ট, চোখে মুখে সেই চিরচেনা শীতল ভাব। নাফিস ভেবেছিল হৃদা তাকে দেখলে আগের মতো তাকিয়ে থাকবে, হয়তো কথা বলার চেষ্টা করবে, কিন্তু হৃদা নাফিসকে দেখেও না দেখার ভান করে ইউসুফের সাথে হাসতে থাকে। ও আমাকে জাস্ট ইগনোর করলো। নাফিস নিজের মনে বিড়বিড় করে, তার চোয়াল শক্ত হয়ে যায়। যে মেয়েটা গত 2 বছর ধরে তাকে দেখার জন্য পাগল ছিল, সে আজ তাকে পাশ কাটিয়ে চলে গেল। নাফিসের ইগোতে চরম আঘাত লাগে। সে করিডোরের পিলারে হেলান দিয়ে দূর থেকে হৃদা আর ইউসুফকে দেখতে থাকে। ইউসুফ হৃদার খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। এটা দেখে নাফিসের ভেতরে অদ্ভুত এক জেলাসি কাজ করতে শুরু করে। হৃদা, আজ ক্লাস শেষে আমরা কি একটু বাইরে কোথাও বসতে পারি? কফি শপে? আজ তো আমার একটু লাইব্রেরিতে কাজ ছিল রে। আরে লাইব্রেরির কাজ কাল করিস। আর চল না, অনেকদিন আমরা একান্তে আড্ডা দিই না। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হোক তারপর দেখছি। হৃদা আর চোখে একবার নাফিসের দিকে তাকায়। সে খুব ভালো করেই বুঝতে পারছে নাফিস তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু হৃদা ইচ্ছে করে তাকে কোনো পাত্তা না দিয়ে ক্লাসের দিকে চলে যায়। অন্যদিকে কলেজের ক্যাফেটেরিয়াতে বসে ছোট ভাই আয়ান একটা মোটা বই নিয়ে খুব সিরিয়াস মুখে পড়াশোনা করছিল। হঠাৎ তার টেবিলে এসে বসে তানিয়া। কি ব্যাপার আয়ান সাহেব, এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছে? আয়ান হঠাৎ তানিয়াকে দেখে একটু ঘাবড়ে যায়। সে দ্রুত বইটা বন্ধ করার চেষ্টা করে। আপু আপনি? না মানে কালকের একটা টিউটোরিয়াল ছিল তো সেটাই দেখছিলাম। উফ, তুমি এত নার্ভাস কেন হয়ে যাও আমাকে দেখলে? আমি কি বাঘ নাকি ভাল্লুক? না আপু, আসলে আমি মেয়েদের সাথে খুব একটা কথা বলে না তো, তাই। মেয়েদের সাথে কথা বলো না ভালো কথা, কিন্তু আমার সাথে তো বলতে পারো। আমি তো তোমার ফ্রেন্ড হতে চাই। তানিয়ার কথায় আয়ানের কান লাল হয়ে যায়। সে লাজুক হেসে মাথা নিচু করে ফেলে।
আপনার মতো সুন্দর একটা মেয়ে আমার ফ্রেন্ড হতে চাইবে, এটা তো আমার জন্য অনেক বড় ব্যাপার আপু। সুন্দর বলে কিন্তু আমাকে পাম দেওয়া চলবে না। আচ্ছা, তোমার ওই রাগে মেজাজ ভাইয়ের কি খবর? সেই দিন তো অনেক সিন ক্রিয়েট করলো। ভাইয়ের কথা আর বলবেন না আপু, ভাইয়াকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। ও নাকি কোম্পানির টাকা চুরি করেছে। বলো কি? নাফিস ভাইয়া কোম্পানির টাকা চুরি করেছে? এটা আমি বিশ্বাসই করি না। আমিও করি না আপু। ভাইয়ার অনেক রাগী হতে পারে, কিন্তু ও কখনো চোর হতে পারে না। আমি জানি ভাইয়াকে ফাঁসানো হয়েছে। মন খারাপ করো না আয়ান, সব ঠিক হয়ে যাবে। তুমি চাইলেই তোমার ভাইয়ার ব্যাপারে আমাকে সব কিছু শেয়ার করতে পারো, আমি শুনবো। তানিয়া খুব মিষ্টি করে হেসে আয়নের হাতের উপর নিজের হাত রাখে। আয়ান মুগ্ধ চোখে তানিয়ার দিকে তাকিয়ে থাকে। এই ছোট্ট মুহূর্তটা তাদের দুজনের মাঝে একটা সুন্দর সম্পর্কে শুরু করে দেয়। এদিকে দুপুরের কড়া রোদ জানালার কাঁচ ভেদ করে লাইব্রেরির মেঝেতে পড়েছে। পুরো লাইব্রেরি একদম সুনসান। রিতা লাইব্রেরির একদম শেষ প্রান্তে, যেখানে সাধারণত কেউ আসে না, সেখানে একটা পুরনো বুকশেলফের পাশে দাঁড়িয়ে বই খুঁজছিল। সাইকোলজির বইটা এখানে থাকার কথা, কিন্তু পাচ্ছি না কেন? রিতা আপন মনে কথা বলতে বলতে উপরের দিকের একটা বই নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু সে পৌঁছতে পারে না। হঠাৎ পেছন থেকে একটা লম্বা শক্ত হাত এসে খুব সহজেই বইটা টেনে বের করে নেয়। থ্যাঙ্কস। রিতা ঘাড় ঘুরিয়ে ধন্যবাদ দিতে গিয়ে একদম থমকে যায়। তার ঠিক পেছনে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে নাফিস। নাফিসের চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে হৃদার বুকের ভেতরটা কেঁপে ওঠে। বইটা কি খুব বেশি দরকার ছিল তোমার? তুমি তুমি এখানে কি করছো? বইটা দাও আমাকে। হৃদা বইটা নেওয়ার জন্য হাত বাড়ালে নাফিস হাতটা আরও উপরে তুলে নেয়। সে এক পা সামনে এগিয়ে আসে, হৃদা বাধ্য হয়ে এক পা পিছিয়ে একদম বুকশেলফের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। কি করছো তুমি নাফিস? সরো আমার সামনে থেকে। এত তারা কিছু তোমার? ইউসুফ ওয়েট করছে কফি শপে। কে ওয়েট করছে না করছে তাতে তোমার কি? তুমি আমাকে যেতে দাও। হৃদা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নাফিস এক সেকেন্ডও দেরি না করে নিজের দুই হাত হৃদার মাথার দুই পাশে শেলফের উপর সজোরে চেপে ধরে। হৃদা পুরোপুরি ব্লক হয়েছে। আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যাচ্ছ না রিদা? কিসের উত্তর দিব আমি? হ্যাঁ, তুমি আমার পথ আটকালে কেন? আমি কে সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি আমাকে ইগনোর করছো কেন? নাফিসের গলার স্বর খুব নিচু, কিন্তু তাতে রাগের একটা স্পষ্ট আভাস আছে। সে হৃদার একদম কানের কাছে মুখ নিয়ে আসে। ইউ থিঙ্ক ইউ ক্যান প্লে উইথ মি রিতা? আমাকে ইগনোর করে তুমি ওই ইউসুফের সাথে হাসি করবে, আর আমি সেই চুপচাপ দেখবো? কেন দেখবে না? তুমি তো আমাকে বলেছিলে আমি তোমার টাইপের না, তোমার দুনিয়া নাকি অনেক আলাদা। আমি কি বলেছিলাম সেটা বাদ দাও। তুমি আজ আমার চোখের সামনে একবারও তাকালে না কেন? আমি কেন তাকাবো তোমার দিকে? তুমি আমাকে কি দিয়েছো? অপমান আর অবহেলা ছাড়া। বৃষ্টির রাতে যখন তুমি জ্বরে কাঁদছিলে, আমি সারা রাত জেগে তোমার সেবা করেছি, আর সকালে তুমি আমাকে ওই ফালতু একটা চিরকুট লিখে চলে গেলে। চিরকুটটা ফালতু ছিল না রিতা। আমি তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমাদের এই খেলাটা এখনো শেষ হয়নি। আমার কোনো খেলা খেলার শখ নেই নাফিস। আমি তোমার পিছু ছাড়া বন্ধ করে দিয়েছি। তুমি এবার শান্তিতে থাকতে পারো। হৃদার এই কথাগুলো নাফিসের ইগোতে যেন আগুন ধরিয়ে দেয়। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে হৃদার একদম কাছে চলে আসে। দুজনের শরীরের মধ্যে আর 1 ইঞ্চির দূরত্বও নেই। তুমি চাইলে কি আমার পিছু করা বন্ধ করে দিতে পারো রিদা? তুমি কি সত্যি আমাকে ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, পারবো। তুমি আমাকে যেতে দাও বলছি, নইলে আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার। দেখে লাইব্রেরির অন্ধকার কোনায় কে আসে তোমাকে বাঁচাতে। নাফিসের গরম নিঃশ্বাস হৃদার গালে এসে পড়ছে। নাফিসের গায়ের সে চীনা পারফিউম আর সিগারেটের হালকা গন্ধ হৃদার মস্তিষ্ককে অবশ করে দিচ্ছে। এই চরম শ্বাসরুদ্ধকর ফিজিক্যাল প্রক্সিমিটিতে হৃদার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে। তুমি তুমি তো বলেছিলে সাধারণ মেয়েদের দিকে তুমি ফিরেও তাকাও না, তাহলে এখন আমার পিছু ঘুরছো কেন? কারণ তুমি আমাকে পাগল করে দিচ্ছ রিদা। তোমার এই ইগনোরেন্স আমার মাথা নষ্ট করে দিচ্ছে। নাফিস তার ডান হাত দিয়ে হৃদার কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের সাথে একদম মিশিয়ে নেয়। হৃদার চোখ বড় বড় হয়ে যায়। সে নাফিসের এত কাছাকাছি আগে কখনো আসেনি। নাফিস, কেউ দেখে ফেলবে, প্লিজ ছাড়ো। কেউ দেখবে না। তুমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলে তাই না, যে আমি তোমার প্রেমে পড়বো? তাহলে এখন ভয় পাচ্ছ কেন? লাইব্রেরির এই অন্ধকার কোণায় দুজনের মাঝে এক অদ্ভুত ইন্টেন্স রোমান্টিক মোমেন্ট তৈরি হয়। নাফিস ধীরে ধীরে হৃদার ঠোঁটের দিকে ঝুঁকতে শুরু করে। হৃদাও যেন কোনো এক ঘোরের মধ্যে নিজের চোখ বন্ধ করে ফেলে। ঠিক সেই মুহূর্তে যখন তাদের ঠোঁট এক হতে আর মাত্র কয়েক মিলিমিটার বাকি, নাফিসের হাতের স্পেশাল ব্ল্যাক স্মার্ট ওয়াচে বিপ বিপ করে একটা রেড অ্যালার্ট বেজে ওঠে। ড্যাম ইট! নাফিস একটু পিছিয়ে আসে, কিন্তু সে হৃদার কোমর থেকে হাত সরায় না।
সে তার স্মার্ট ওয়াচের স্ক্রিনের দিকে তাকায়। স্ক্রিনে একটা লাল রঙের মাথার খুলি ভাসছে। কি হয়েছে নাফিস? জাস্ট এ মিনিট রিদা, ডোন্ট মুভ। অন্যদিকে চৌধুরী গ্রুপের হেডকোয়ার্টারে মেয়ে সার্ভার রুমে তখন পাগলের মতো সাইরেন বাজছে। সব কম্পিউটারের স্ক্রিন লাল হয়ে গেছে। এসব কি হচ্ছে আইটি ম্যানেজার? সার্ভার ডাউন কেন দেখাচ্ছি? স্যার, আমাদের মেইন সার্ভারে ভয়াবহ র্যানসমওয়্যার অ্যাটাক হয়েছে। হ্যাকাররা আমাদের পুরো ডেটাবেস এনক্রিপ্ট করে ফেলেছে। কি বলছো এসব? আমাদের কোম্পানির সমস্ত ক্লায়েন্ট ডেটা, ফাইন্যান্সিয়াল রেকর্ডস সব তো ওই সার্ভারে। স্যার, হ্যাকাররা $10 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সিতে দাবি করছে। না হলে আগামী 3 মিনিটের মধ্যে সব ডেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো শেষ হয়ে যাব। চৌধুরী সাহেব মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। তার অহংকারী বড় ছেলে আরহাম আইটি এক্সপার্টদের উপর শুধু চিল্লাপাল্লা করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অন্যদিকে লাইব্রেরিতে নাফিস রিদাকে তার এক হাত দিয়ে কোমরে শক্ত করে ধরে নিজের সাথে আটকে রেখেছে। রিদা বুঝতে পারছে না নাফিসের ঘড়িতে কিসের অ্যালার্ট এসেছে আর সে কেন এত সিরিয়াস হয়ে গেছে। নাফিস, তুমি হাত ছাড়ো আমার। তুমি ঘড়িতে কি দেখছো? একদম চুপ, বললাম না একটু শান্ত হয়ে দাঁড়াতে। নাফিস তার পকেট থেকে স্পেশাল এনক্রিপ্টেড ফোনটা বের করে। সে রিদার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থেকে এক হাতে খুব ক্যাজুয়ালি কিন্তু বাজ পাখির মতো দ্রুত গতিতে ফোনে কিছু কমান্ড টাইপ করতে শুরু করে। তুমি কি কারোর সাথে চ্যাট করছো এই অবস্থায় দাঁড়িয়ে? আমি চ্যাট করি না রিদা, আমি ভাগ্য বদলাই। নাফিসের এই কথার মানে রিদা বিন্দু মাত্র বুঝতে পারে না, কিন্তু সে অনুভব করে নাফিসের হার্টবিট স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলেছে। আমার বাবার কোম্পানিতে হাত দেওয়ার সাহস কার হলো? লেটস সি। নাফিস তার ডার্ক ওয়েবের প্রাইভেট নোড ব্যবহার করে চৌধুরী গ্রুপের সার্ভারের ফায়ারওয়াল বাইপাস করে। সে এক হাতে রিদার কোমর ধরে রোমান্স করছে আর অন্য হাতে মাত্র 30 সেকেন্ডের মধ্যে র্যানসমওয়্যার সোর্স কোড রিভার্স করে দিচ্ছে। নাফিস, আমার লাগছে। তুমি এত শক্ত করে ধরেছো কেন? কারণ আমি চাই না তুমি আমার চোখের সামনে থেকে এক চুলো নড়ো। জাস্ট লুক ইনটু মাই আইস। রিতা মন্ত্রমুগ্ধের মতন নাফিসের ওই তীক্ষ্ণ শিকারী চোখের দিকে তাকিয়ে আছে। নাফিস ফোনে শেষ একটা এন্টার কমান্ড প্রেস করে। চৌধুরী গ্রুপের সার্ভার রুমে হঠাৎ করে লাল স্ক্রিনগুলো সবুজ হয়ে যায়। সাইরেন বন্ধ হয়েছে। স্যার, স্যার, ডেটা রিকভার হয়ে গেছে। কেউ একজন মাত্র 30 সেকেন্ডে হ্যাকারদের ফায়ারওয়াল ভেঙে আমাদের পুরো সিস্টেম সেভ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু কে করলো এই কাজ? বাবা, আমি তো একজন প্রাইভেট আইটি এক্সপার্টকে আগেই মেসেজ করেছিলাম। নিশ্চয়ই সেই করেছে। দেখলে তো, আমি না থাকলে আজ কোম্পানির কি অবস্থা হতো। তুই আমার সত্যিকারের গর্ব আহরাম। তুই আজ কোম্পানিটাকে ধ্বংসের হাত থেকে বাঁচালি। হেডকোয়ার্টারে যখন আরহাম অন্যের ক্রেডিটে বাবার কাছে প্রশংসা কুড়াচ্ছে, তখন লাইব্রেরির অন্ধকার কোণায় আসল হ্যাকার কিং ফ্যান্টম তার ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে। নাফিস এবার পুরোপুরি রিল্যাক্সড। সে রিদাকে ছেড়ে দেয় না, বরং তার মুখটা রিদার কানের কাছে নিয়ে গভীর একটা নিঃশ্বাস ছাড়ে। খেলা শেষ ম্যাম, এবং তুমি জানো আমি কখনো হারি না। তুমি কিসের কথা বলছো নাফিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তুমি শুধু একটা জিনিসই বোঝো। নাফিস রিদার কোমর থেকে হাত সরিয়ে নেয়। সে এক পা পিছিয়ে যায়, কিন্তু তার চোখ রিদার ঠোঁটের উপর আটকে থাকে। কি বুঝবো আমি? তুমি জিতে গেছো রিদা। তোমার এই সাধারণ মেয়েদের মতো জেদ আর ইগনোরেন্সের কাছে আমি হেরে গেছি। রিদা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হে রিদা, আমি তোমার ইগনোরেন্স আর সহ্য করতে পারছি না। ইউ ড্রাইভ মি ক্রেজি। তার মানে তুমি? এর মানে হলো তুমি আমাকে যেভাবে নাচাতে চাও আমি ঠিক সেভাবে নাচছি। বাট রিমেম্বার, গেমের কন্ট্রোলার এখনও আমার হাতে আছে। নাফিস একটা ডেডলি স্মার্ট বাঁকা হাসি দেয়। সে রিদার গালে আলতো করে একটা টোকা দিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। লাইব্রেরির মেঝেতে তার জুতোর শব্দ তুলে সে ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যায়। রিদা শেলফের সাথে হেলান দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর দিয়ে যেন এইমাত্র একটা ঝড় বয়ে গেল। সে নিজের ঠোঁটে হাত দেয়, যেখানে নাফিসের গরম নিঃশ্বাস এখনও লেগে আছে। ছেলেটা তাকে ভালোবাসে নাকি তার সাথে খেলছে? লাইব্রেরির সেই শ্বাসরুদ্ধকর ঘটনার পর বেশ কয়েকটা সপ্তাহ পার হয়ে গেছে। ঢাকা শহরের আবহাওয়া এখন বেশ শুষ্ক। এর মাঝে নাফিস আর রিদার ইঁদুর বিড়াল খেলা চলেছে নীরবে। তবে আজ রাতের চিত্রটা একদম ভিন্ন হতে যাচ্ছে। আজ কলেজের ফাইনাল ইয়ারের ফেয়ারওয়েল বা বিদায় অনুষ্ঠান। বনানীর একটা নামকরা 5 স্টার হোটেলের বিশাল গ্র্যান্ড বলরুম ভাড়া করা হয়েছে এই পার্টির জন্য। পুরো অডিটোরিয়াম চোখ ধাঁধানো আলো আর ফুলে সাজানো। রিদা আজ একটা গাঢ় নীল রঙের জমকালো গাউন পরেছে। হালকা মেকআপ আর খোলা ছুটে তাকে একদম রূপকথার পরীর মতো দেখাচ্ছে। সে অডিটোরিয়ামের এক কোণায় দাঁড়িয়ে বারবার এন্ট্রান্স গেটের দিকে তাকাচ্ছে। রিদা, আজকে তো তোকে অসম্ভব সুন্দর লাগছে। আমি চোখ সরাতেই পারছি না।
থ্যাংক ইউ ইউসুফ, তোমাকেও বেশ ভালো লাগছে স্যুটটাতে। শুধু ভালো লাগছে? আমি ভেবেছিলাম তুই অন্তত বলবি আমাকে একদম রাজপুত্রের মতো লাগছে। ইউসুফ একটু বেশি রোমান্টিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু হৃদার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার মন পড়ে আছে অন্য কোথাও। আরে হ্যাঁ, রাজপুত্রই তো, কিন্তু পার্টির তো অনেকক্ষণ হয়ে গেছে। সবাই কি এসেছে? সবাই তো চলে এসেছে, তুই কার জন্য ওয়েট করছিস? ওই বখাটে নাফিসের জন্য? আমি কেন ওর জন্য ওয়েট করতে যাব? আমি এমনি জিজ্ঞেস করছিলাম। ওর কথা আর ভাবিস না রিদা, ওকে তো ওর বাবা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও এসব ভিআইপি পার্টিতে আসার মুখ পাবে কোথায়? ইউসুফের কথা শুনে হৃদার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। নাফিসের অবহেলার কথা মনে পড়লে তার খুব কষ্ট হয়। সে ইউসুফের কথার কোনো উত্তর না দিয়ে একটা জুসের গ্লাস হাতে নেয়। অন্যদিকে অডিটোরিয়ামের অন্য একটা প্রান্তে দাঁড়িয়ে আছে তানিয়া। সে আজ একটা মিষ্টি গোলাপি রঙের শাড়ি পরেছে। হঠাৎ তার চোখ যায় দরজার দিকে, যেখান দিয়ে আয়ান কেবলই ভেতরে প্রবেশ করে। আরে আয়ান, তুমি এদিকে? আয়ান আজ একটা কালো ব্লেজার পরেছে। তানিয়াকে শাড়িতে দেখে আয়ান ছাড়া মুহূর্তের জন্য জমে যায়। তার চোখের পলক পড়ছে না। আপু, আপনি মানে আপনাকে তো আজ একদম অন্যরকম লাগছে। অন্যরকম মানে কি? পেতনির মতো লাগছে? আরে না না আপু, পেতনি হতে যাবেন কেন? আপনাকে তো আজ মানে পরিদের মতো লাগছে একদম। আয়ানের এই লাজুক কথা শুনে তানিয়া খিলখিল করে হেসে ওঠে। সে এক পা এগিয়ে আয়ানের খুব কাছাকাছি এসে দাঁড়ায়। আয়ান নার্ভাস হয়ে একটু পিছিয়ে যায়। তুমি এত নার্ভাস কেন হয়ে যাও আয়ান? আচ্ছা, তুমি তো ফার্স্ট ইয়ারে পড়ো, তুমি এই ফেয়ারওয়েল পার্টিতে কিভাবে এলে? আসলে রিদা আপু আমাকে ইনভাইট করেছিল, তাই ভাবলাম একটু ঘুরে যাই। শুধু হৃদা ইনভাইট করেছে বলে এসেছো? আমি ইনভাইট করলে কি আসতে না? কে যে বলেন আপু, আপনি ডাকলে আমি 10 বার আসতাম। আচ্ছা বাবা, হয়েছে, চলো আমরা ওইদিকে টেবিলটায় গিয়ে বসি। আর হ্যাঁ, আজ কিন্তু তুমি আমার সাথেই থাকছো পুরো পার্টিতে। আয়ান খুশিতে মাথা নেড়ে সম্মতি দেয়। এই কোলাহলের মাঝেও তাদের দুজনের মাঝে একটা খুব মিষ্টি আর পবিত্র কেমিস্ট্রি তৈরি হতে থাকে। এদিকে বনানীর রাস্তা দিয়ে একটা কালো রঙের টিন্টেড গ্লাস করা বুলেট প্রুফ এসইউভি প্রচণ্ড বেগে ছুটে চলেছে 5 স্টার হোটেলটার দিকে। গাড়ির পেছনের সিটে বসে আছে নাফিস। নাফিসের পরনে আজ একটা এক্সক্লুসিভ ব্ল্যাক টাক্সেরো, চুলগুলো নিখুঁতভাবে জেল দিয়ে সেট করা। তাকে দেখে মনে হচ্ছে হলিউডের কোনো অ্যাকশন মুভির বিলিয়নিয়ার হিরো। তার কোলের উপর একটা হাই এন্ড গেমিং ল্যাপটপ, কানে ব্লুটুথ ইয়ারপিস। বস, আমি আরহাম চৌধুরীর রিসেন্ট সব ইমেইল বাইপাস করে ফেলেছি। গুড, তুমি আমাকে ওই দুবাইয়ের ক্লায়েন্টের সাথে ওর লাস্ট চ্যাট হিস্ট্রিটা পাঠাও। পাঠাচ্ছি বস, কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আরহাম চৌধুরী গত সপ্তাহে খান গ্রুপের এমডির সাথে একটা সিক্রেট ডিল করেছে। ওরা মিলে চৌধুরী গ্রুপের শেয়ার মার্কেট ম্যানিপুলেট করার প্ল্যান করছে। নাফিস কিবোর্ডে কয়েকটা শ্রুত কমান্ড টাইপ করে আরহামের সেই গোপন চুক্তির ডকুমেন্টসগুলো বের করে ফেলে। সে ফাইলগুলো পড়তে পড়তে একটা শীতল হাসি দেয়। আমার ভাইয়া তো দেখি আমার ধারণার চেয়েও বড় গাদ্দার। সে নিজের বাবাকে পদে বসে খান গ্রুপের সাথে হাত মিলিয়েছে। বস, আরহাম চৌধুরী তো আপনার ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজে সাধু সেজে বসে আছে। আমরা কি এখনই এই ডকুমেন্টসগুলো আপনার বাবার কাছে লিক করে দেব? না জায়েদ, বাবা আমাকে সবার সামনে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। উনি আরহামকে অন্ধের মতো বিশ্বাস করেন। এই ডকুমেন্টস দিলে উনি ভাববেন আমি ফেক বানিয়েছি। তাহলে প্ল্যান কি বস? প্ল্যান খুব সিম্পল। আরহাম যখন ভাববে সে পুরো দুনিয়া জিতে গেছে, তখন ঠিক আমি এই ফ্যান্টমের আসল রূপ দেখাবো। আপাতত তুমি ওর দুবাইয়ের অফশোর অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দাও। ওকে বস। নাফিস ল্যাপটপটা বন্ধ করে সিটের উপর রেখে দেয়। তার এসইউভিটা এসে 5 স্টার হোটেলের বিশাল পোর্টিকোর সামনে ব্রেক কষে। ড্রাইভার নেমে এসে পেছনের দরজা খুলে দেয়। নাফিস গাড়ি থেকে নেমেই নিজের ট্যাক্সিডোর বোতামটা আটকে দেয়। তার চোখের দৃষ্টি একদম শিকারি বাজ পাখির মতো। সে সোজা গ্র্যান্ড বলরুমের দিকে হেঁটে যায়। অডিটোরিয়ামের ভেতরে তখন ডিজে গান বাজছে। লাইটিংয়ের কালার বারবার চেঞ্জ হচ্ছে। হৃদার ইউসুফ ডান্স ফ্লোরের একদম কাছেই দাঁড়িয়েছিল। রিদা, আমি আসলে আজ তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কি কথা ইউসুফ, বল। আমি তোকে অনেকদিন ধরেই, মানে সেই ফার্স্ট ইয়ার থেকেই। ইউসুফ কথা শেষ করার আগে অডিটোরিয়ামের বিশাল কাঠের ডাবল ডোরটা সজোরে খুলে যায়। সবাই চমকে গেটের দিকে তাকায়। গেটে দাঁড়িয়ে আছে নাফিস। ব্ল্যাক ট্যাক্সিডোতে তাকে আক্ষরিক অর্থে কোনো সিনেমার হিরোর মতো দেখাচ্ছে। পুরো বলরুমে ডিজে গান ছাড়া এক মুহূর্তের জন্য ম্লান হয়ে যায়। সব ছাত্রছাত্রী ফিসফিস করতে শুরু করে। ও মাই গড,
আয়ান, তোমার মেজো ভাইয়া তো আজ পুরো আগুন লাগাতে এসেছে। আমি তো নিজেই অবাক আপু, ভাইয়াকে এত সুন্দর আগে কখনোই লাগেনি। নাফিস কারো দিকে না তাকিয়ে একদম স্থির পায়ে সোজা হৃদার দিকে এগিয়ে যায়। তার প্রতিটা পদক্ষেপে যেন একটা অদ্ভুত অহংকার আর আত্মবিশ্বাস ঝরে পড়ছে। তুমি এখানে কি করছো নাফিস? এটা ইনভাইটেডদের পার্টি। আমি কখনো ইনভাইটেশনের জন্য অপেক্ষা করি না ইউসুফ। আমি যেখানে যাই সেটাই আমার রাজত্ব। নাফিস ইউসুফকে সম্পূর্ণ ইগনোর করে হৃদার একদম সামনে এসে দাঁড়ায়। হৃদার হার্টবিট তখন রকেটের গতিতে চলছে। সে নাফিসের দিক থেকে চোখ সরাতে পারছে না। নীল রঙে তোমাকে বেশ মানিয়েছে হৃদা। তুমি তুমি এখানে কেন এসেছো? আমি বলেছিলাম না, গেম ইজ নট ওভার। আজ হয়তো গেমের লাস্ট লেভেল। নাফিস তার ডান হাতটা হৃদার দিকে বাড়িয়ে দেয়, যেন পুরো বলরুমের মানুষ হা করে তাদের দিকে তাকিয়ে আছে। উইল ইউ ডান্স উইথ মি ম্যাম? হৃদা ওর সাথে কোথাও যাবে না, তুই যা এখান থেকে নাফিস। ইউসুফ নাফিসের হাতটা সরিয়ে দিতে গেলে নাফিস ইউসুফের কবজি এত শক্ত করে চেপে ধরে যে ইউসুফ ব্যথায় কোকিয়ে ওঠে। আমি প্রশ্নটা হৃদাকে করেছি, তোমাকে না ইউসুফ। ডোন্ট ক্রস ইউর লিমিট। নাফিস ইউসুফের হাতটা ছটকা মেরে ছেড়ে দেয়। হৃদার এক মুহূর্ত না ভেবে কোনো এক অদ্ভুত ঘোরের মধ্যে নিজের হাতটা নাফিসের প্রসারিত হাতের উপর রেখে দেয়। হৃদা, তুই ওর সাথে যাচ্ছিস? হৃদা কোনো উত্তর দেয় না। নাফিস হৃদাকে নিয়ে সোজা ডান্স ফ্লোরের একদম মাঝখানে চলে যায়। স্পিকারে তখন একটা খুব সফট রোমান্টিক ইংলিশ ট্র্যাক বাজতে শুরু করেছে। নাফিস তার ডান হাতটা খুব আলতো করে হৃদার কোমরে রাখে, আর অন্য হাত দিয়ে হৃদার হাতটা নিজের বুকের কাছে টেনে নেয়। দুজনের মধ্যে কোনো দূরত্ব নেই। তুমি কি পাগল হয়ে গেছো নাফিস? সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাকাতে দাও, আজ পুরো দুনিয়া দেখুক ফ্যান্টম কার কাছে হেরেছে। তুমি আবার ওই অদ্ভুত কথা বলছো। ফ্যান্টম কে? ফ্যান্টম হলো সে হ্যাকার যার কোনো ফাওয়ারাল আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, কিন্তু তুমি পেরেছো হৃদা। নাফিস হৃদার চোখের একদম গভীরে তাকায়। ডান্স করতে করতে সে হৃদাকে আরও নিজের সাথে মিশিয়ে নেয়। হৃদার শ্বাস দ্রুত ওঠানামা করছে। আমি কিছুই ভাঙিনি নাফিস, তুমি শুধু আমার সাথে খেলছো। আমি খেলছিলাম হৃদা। প্রথম দিন তোমার ওয়াইফাই পাসওয়ার্ড জানার পর থেকে আমি ভেবেছিলাম এটা জাস্ট একটা অবসেশন, কিন্তু তুমি আমার পুরো সিস্টেম হ্যাক করে ফেলেছো। মানে হলো ইউ ওয়ান হৃদা, তুমি জিতে গেছো। আমি তোমার প্রেমে পড়েছি, পাগলের মতো প্রেমে পড়েছি। নাফিসের এই কথাটা শোনার জন্য হৃদা গত 2 বছর ধরে অপেক্ষা করছিল। তার চোখ দিয়ে আনন্দ আর আবেগের পানি বেরিয়ে আসে। তুমি সত্যি বলছো নাফিস? তুমি আমাকে আর ইগনোর করবে না? আমি চাইলেও আর পারবো না। তুমি আমার এই অন্ধকার গুরুস্থানের একমাত্র আলো হৃদা। ডান্স ফ্লোরের মাঝখানে তাদের এই রোমান্টিক কনফিউশন দেখে ইউসুফ রাগে ফুঁসতে থাকে। সে আর নিজের অপমান সহ্য করতে না পেরে অডিটোরিয়াম থেকে গটগট করে বাইরে বেরিয়ে যায়। এদিকে অডিটোরিয়ামের পেছনের বিশাল সুইমিং পুল এরিয়াটা একদম অন্ধকার আর নীরব। ইউসুফ রাগে গজগজ করতে করতে পুলের পাশের পার্কিং লটে এসে দাঁড়ায়। সে পকেট থেকে সিগারেট বের করে ধরায়। ওই ফালতু ছেলেটার জন্য হৃদা আমাকে অপমান করলো, আমি ওকে ছাড়বো না। ঠিক সেই মুহূর্তে অন্ধকার পার্কিং লটের পেছন থেকে 4-5 জন কালো হুডি পরা লোক বেরিয়ে আসে। তাদের হাতে হকি স্টিক আর লোহার রড। এরা আসলে আরহামের ভাড়া করা আন্ডারওয়ার্ল্ডের গুন্ডা। আরহাম খবর পেয়েছিল নাফিস এই পার্টিতে এসেছে, তাই সে নাফিসকে কিডন্যাপ করে মেরে ফেলার জন্য এদের পাঠিয়েছে। ওই তো ছেলেটা ট্রাক্সেডও পড়ে আছে, ধর ওটাকে ধর। অন্ধকারে থাকায় গুন্ডারা ইউসুফকে নাফিস ভেবে ভুল করে। তারা পেছন থেকে এসে ইউসুফের মাথায় হকি স্টিক দিয়ে সজোরে বাড়ি মারে। কে তোমরা? আমাকে মারছো কেন? চুপ কর শুয়োরের বাচ্চা। আরহাম ভাই তোকে তুলে নিয়ে যেতে বলেছেন। গুন্ডারা ইউসুফকে মাটিতে ফেলে লাথি মারতে শুরু করে। ইউসুফ নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সে একা এদের সাথে পারছে না। ঠিক সেই সময় ডান্স ফ্লোর থেকে হৃদাকে নিয়ে পুল এরিয়ার দিকে আসছিল নাফিস। একটু ফ্রেশ বাতাস খাবার জন্য তারা বাড়ি এসেছিল। ওখানে কিসের শব্দ হচ্ছে নাফিস? কেউ মনে হয় মারামারি করছে। নাফিসের তীক্ষ্ণ চোখে অন্ধকারেও ঠিক দেখতে পায় যে 5 জন লোক ইউসুফকে মাটিতে ফেলে মারছে। তুমি এখানেই দাঁড়াও হৃদা, এক কদমও সামনে যাবে না। নাফিস, তুমি কোথায় যাচ্ছ? ওদের হাতে তো অস্ত্র আছে। নাফিস হৃদার কথা না শুনে তার টাক্সেলোর জ্যাকেটটা খুলে হৃদার হাতে ধরিয়ে দেয়। শার্টের হাতা ফোল্ড করতে করতে সে সোজা গুন্ডাদের দিকে হেঁটে যায়। এই যে ব্রাদার্স, তোমরা তো ভুল মানুষের উপর রাগ যাচ্ছ। নাফিসের গলা শুনে গুন্ডারা থমকে যায়। তারা পিছনে ফিরে দেখলো আসল নাফিস তাদের সামনে দাঁড়িয়ে আছে। আরে আসল টার্গেট তো এইটা, ওকে ছেড়ে দে, ধর ধর নাকি ধর। 2 জন গুন্ডা লোহার রড নিয়ে নাফিসের দিকে তেড়ে আসে।
ইউসুফ মাটিতে পড়ে ব্যথায় কোকাচ্ছে, কিন্তু সে অবাক হয়ে দেখে নাফিস তার জীবন বাঁচাতে এসেছে। নাফিস ডার্ক ওয়েবের বস হওয়ার সুবাদে মার্শাল আর্টসে মারাত্মক এক্সপার্ট। সে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও না নড়ে প্রথম গুন্ডার হাতের রডটা ব্লক করে তার পেটে প্রচণ্ড জোরে একটা কিক মারে। লোকটা ছিটকে 3 হাত দূরে গিয়ে পড়ে। আর বোধহয় তোমাদের ঠিকমতো ট্রেনিং দিয়ে পাঠায়নি। দ্বিতীয় গুন্ডা পেছন থেকে অপস্টিক দিয়ে বাড়ি মারতে গেলে নাফিস বিদ্যুৎ বেগে বসে পড়ে, লোকটার পায়ে সুইপ কিক করে। লোকটা মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। শুরু হয় এক ভয়ঙ্কর ফাইট। নাফিস একাই 5 জন গুন্ডাকে একের পর এক মাটিতে শুয়ে দিচ্ছে। তার প্রতিটা পাঞ্চ আর কিক এতটাই নিখুঁত যে গুন্ডারা উঠে দাঁড়ানোর সুযোগই পাচ্ছে না। নাফিস সাবধান। রিতা দূর থেকে ভয় কাঁপছে আর চিৎকার করছে। নাফিস লাস্ট গুন্ডাটার কলার ধরে তাকে পার্কিংয়ের একটা পিলারের সাথে সজোরে ধাক্কা মারে। লোকটা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। নাফিস হাঁপাচ্ছে, তার শার্টের কয়েকটা বোতাম ছিঁড়ে গেছে। সে নিচে পড়ে থাকা ইউসুফের দিকে হাত বাড়িয়ে দেয়। উঠে দাঁড়াও ইউসুফ, তুমি ঠিক আছো? তুমি তুমি আমাকে বাঁচালে কেন? আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার শত্রুতা তোমার সাথে থাকতে পারে, কিন্তু ফ্যান্টম কখনো নিরীহ মানুষকে মরতে দেয় না। তুমি ভিতরে যাও। ইউসুফ মাথা নিচু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে যায়। নাফিস একটা লম্বা নিঃশ্বাস ফেলে রিদার দিকে ঘুরতে চায়, কিন্তু এখানেই লুকিয়েছিল একজন। যে গুন্ডাটাকে নাফিস প্রথমে লাথি মেরেছিল সে জ্ঞান হারায়নি। সে হামাগুড়ি দিয়ে নাফিসের একদম পেছনে চলে এসেছে। নাফিস যখন রিদার দিকে ঘুরতে যাবে ঠিক তখনই লোকটা তার সর্বশক্তি দিয়ে নাফিসকে পেছন থেকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। আহ! নাফিস তার সামলাতে না পেরে ছিটকে গিয়ে একদম পেছনে থাকা হোটেলের 20 ফুট গভীর সুইমিং পুলে গিয়ে পড়ে। নাফিস! রিদা গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। গুন্ডাটা ধাক্কা মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পানিতে পড়ার শব্দটা সাধারণ মনে হলেও আসল বিভীষিকা শুরু হয় পুলের নিচে। হোটেলের সুইমিং পুলে পানি পরিষ্কার করার জন্য প্রচুর পরিমাণে ক্লোরিন মেশানো ছিল। আর নাফিসের একটা বিরল এবং মারাত্মক মেডিকেল কন্ডিশন ছিল, সিভিয়ার ক্লোরিন অ্যালার্জির অ্যানাফাইলেকটিক শক। এই ব্যাপারটা তার পরিবার ছাড়া আর কেউ জানতো না। পানিতে পড়ার প্রথম 1 সেকেন্ডের মধ্যে নাফিসের নার্ভাস সিস্টেম কলাপস করতে শুরু করে। তার শ্বাসনালী মারাত্মকভাবে ফুলে গিয়ে ব্লক হয়েছে। সে এক বিন্দু বাতাসও টেনে নিতে পারছে না। নাফিস চেষ্টা করছে সাঁতার কেটে উপরে ওঠার, কিন্তু তার হাত প্যারালাইজড হয়ে আসতে শুরু করেছে। তার চোখের সামনে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে। ডার্ক ওয়েবের বিলিয়নিয়ার হ্যাকার কিং আজ এক বিন্দু বাতাসের জন্য পানির নিচে ছটফট করতে করতে তলিয়ে যাচ্ছে। রিতা পাগলের মতো দৌড়ে পুলের ধারে আসে। সে দেখতে পায় নাফিস পুলের একদম নিচে তলিয়ে যাচ্ছে এবং তার শরীর অদ্ভুতভাবে খিচিয়ে উঠছে। ওঠো নাফিস, ওপরে ওঠো। রিতা বুঝতে পারে নাফিস সাঁতার কাটতে পারছে না। সে 1 সেকেন্ডও চিন্তা করে না। নিজের ভারী নীল গাউন আর হিল জুতো নিয়ে রিতা সোজা 20 ফুট গভীর পুলে ঝাঁপ দেয়। পানির নিচে গিয়ে রিতা দেখতে পায় নাফিসের চোখ বন্ধ হয়ে আসছে, তার মুখ দিয়ে বুদবুদ বের হচ্ছে। রিতা দ্রুত সাঁতারে একদম নিচে গিয়ে নাফিসের কলার চেপে ধরে। নাফিসের ভারী শরীর আর নিজের ভিজে যাওয়া ভারী গাউনের ওজন নিয়ে রিতার উপরে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়। সে নিজের সর্বশক্তি দিয়ে নাফিসকে টেনে পানির উপর তুলে আনে। হেল্প! কেউ বাঁচান, প্লিজ হেল্প করুন। রিতার চিৎকারে অডিটোরিয়াম থেকে ইউসুফ, আয়ান, তানিয়া এবং আরও কয়েকজন ছুটে আসে। তারা সবাই মিলে নাফিসকে পুল থেকে টেনেই পাড়ি তুলে শোয়ায়। ভাইয়ের কি হয়েছে? ভাইয়া তো নিঃশ্বাস নিচ্ছে না। নাফিসের শরীর একদম নীল হয়ে গেছে, তার পালস প্রায় শূন্য। রিতা পাগলের মতো কাঁদতে কাঁদতে নাফিসের ভেজা শার্টের বোতাম ছিঁড়ে ফেলে। অ্যাম্বুলেন্স ডাকো, কেউ জলদি ডাকো। রিতা তার 2 হাত একসাথে করে নাফিসের বুকে রেখে প্রচণ্ড জোরে সিপিআর দিতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে বারবার নাফিসের বুকে চাপ দিচ্ছে। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না নাফিস, তুমি মাত্র আমাকে ভালোবাসার কথা বলেছো। ওঠো প্লিজ, চোখ খুলো। রিতা নাফিসের মুখে মুখ রেখে কৃত্রিমভাবে বাতাস দিতে শুরু করে। তার চোখের পানিতে নাফিসের মুখ ভিজে যাচ্ছে। ভাইয়ের ক্লোরিন অ্যালার্জি আছে আপু, ভাইয়া মরে যাবে। আমি ওকে মরতে দেব না। নাফিস প্লিজ ফিরে এসো, তোমার ফায়ারওয়ালা এখনো ভাঙিনি, প্লিজ। রিতা আবারও সর্বশক্তি দিয়ে নাফিসের বুকে পাম্প করতে থাকে। চারপাশে সবাই স্তব্ধ হয়ে মর্মান্তিক দৃশ্য দেখছে। তানিয়া আয়ানকে জড়িয়ে ধরে কাঁদছে। হঠাৎ করে নাফিসের শরীরটা একটা বড় ঝাঁকুনি দিয়ে ওঠে। সে মুখ দিয়ে প্রচণ্ড জোরে পানি আর ক্লোরিনের ফেনা বের করে কাশতে শুরু করে। নাফিস, আলহামদুলিল্লাহ। নাফিস নাফিস তখনও পুরো ঘোরের মধ্যে আছে। সে চোখ মেলতে পারছে না, কিন্তু তার হাতটা রিদার হাত শক্ত করে চেপে ধরে। দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শোনা যায়। রিদা নাফিসের মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এ ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকি আর নিঃস্বার্থ ভালোবাসা তাদের ইঁদুর বিড়াল খেলাকে এক অবিচ্ছেদ্য আত্মার বন্ধনে পরিণত করে দেয়। নাফিসকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়।
হৃদাও তার সাথে ওঠে। গন্তব্য এখন শহরের সবচেয়ে দামি হাসপাতালের আইসিইউ, আর সেই হাসপাতালেই অপেক্ষা করছে গল্পের সবচেয়ে বড় মেগা টুইস্ট এবং হ্যাকার কিং ফ্যান্টমের আসল রিভেঞ্জ। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের সাইরেনের তীক্ষ্ণ শব্দে রাতে ঢাকা নীরবতা ভেঙে খান খান হয়ে যায়। হৃদা সারা রাস্তা নাফিসের বরফ শীতল হাতটা নিজের বুকের সাথে চেপে ধরে অবিরাম কেঁদেছে। বনানীর সে হাইফাই হোটেল থেকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউ পর্যন্ত এই কয়েক ঘন্টার জার্নি হৃদার কাছে কয়েক যুগের মতো মনে হয়েছে। নাফিসকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে। হাসপাতালের ভিআইপি ফ্লোরের করিডোরে বসে আছে হৃদা। তার পরনের সেই নীল গাউনটা শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে, চুলগুলো এলোমেলো। তানিয়া তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। পাশে আয়ান মাথা নিচু করে কাঁদছে। হৃদা, তুই তুই প্লিজ একটু পানি খা। সারা রাত তো এক ফোঁটা পানিও মুখে দিসনি। নাফিস ভাইয়া ঠিক হয়ে যাবে। আমার পানি খেতে ইচ্ছে করছে না তানিয়া। ও চোখ না খোলা পর্যন্ত আমি কিছুই খাবো না। আমার খুব ভয় করছে রে। আয়ান বসা থেকে উঠে হৃদার কাছে এসে দাঁড়ায়। তার চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। আপু, আপনি নিজের জীবন বাজি রেখে ভাইয়ের জীবন বাঁচিয়েছেন। ভাইয়া তো সহজে হার মানবে না। আপনি কান্না থামান প্লিজ। ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য পাশ থেকে গটগট করে হেঁটে আসেন চৌধুরী সাহেব এবং তার বড় ছেলে আরহাম। তাদের চেহারায় উদ্বেগের চেয়ে রাগের ছাপই বেশি। কি হয়েছে ওর? এই ফালতু ছেলেটা কি মরে গিয়েও আমাকে শান্তি দেবে না? চৌধুরী সাহেবের এই নির্মম কথা শুনে হৃদা স্তব্ধ হয়ে যায়। নিজের ছেলের মৃত্যুর মুখে দাঁড়িয়ে কোন বাবা এমন কথা বলতে পারে, সেটা তার কল্পনারও বাইরে ছিল। বাবা, তুমি শান্ত হও। আমি তো আগেই বলেছিলাম ওই বখাটেদের সাথে মারামারি করতে গেলে একদিন এই পরিণতিই হবে। মারামারি করবে না তো কি করবে? ওর তো কোনো কাজ নেই। আর এই মেয়েটাকে তুমি এখানে বসে কি করছো? হৃদা বসা থেকে উঠে দাঁড়ায়। তার চোখের পানি শুকিয়ে সেখানে এক অদ্ভুত জেদ আর রাগ জায়গা করে নিয়েছে। আমি রিতা, আমি নাফিসের সাথে ছিলাম কাল রাতে। হো, বুঝেছি। তুমি তাহলে সেই মেয়ে যার জন্য আমার ছেলে টাকা চুরি করে বাড়ি ছেড়েছে। তোমার মতো বস্তির সস্তা মেয়েদের আমি খুব ভালো করে চিনি, শুধু বড়লোক ছেলেদের পেছনে খোঁড়ার টাকার লোভে। বাবা, তুমি আপুকে এসব কি বলছো? আপুই তো কাল পুলে ঝাঁপ দিয়ে ভাইয়ের জীবন বাঁচিয়েছে। তুমি চুপ করো আয়ান। এইসব ওদের প্ল্যান। আগে ছেলেদের বিপদে ফেলবে, তারপর জীবন বাঁচানোর নাটক করে আমাদের ঘাড়ে চেপে বসবে। এই মেয়ে, তুমি এখনই এই হাসপাতাল থেকে বেরিয়ে যাও। হৃদা এবার আর এক মুহূর্ত চুপ থাকে না। সে এক পা এগিয়ে চৌধুরী সাহেবের একদম চোখের দিকে ছড়াছড়ি তাকায়। বেরিয়ে তো আমি যাবো চৌধুরী সাহেব, কিন্তু যাওয়ার আগে কয়েকটা সত্য কথা আপনাকে শুনে যেতে হবে। হোয়াট ননসেন্স! তুমি আমার বাবার মুখের ওপর তর্ক করছো? তর্ক করছি না, আপনাদের আসল চেহারাটা আয়নায় দেখাচ্ছি। আপনাদের এই অহংকারের পরিবারে অনেক টাকা থাকতে পারে, কিন্তু এক ফোঁটা ভালোবাসা নেই। যে ছেলেটাকে আপনারা সারা জীবন অপদার্থ বলেছেন, সেই ছেলেটাই কাল রাতে আপনার ওই বড় ছেলের ভাড়া করা গুন্ডাদের হাত থেকে একটা নিরীহ মানুষের জীবন বাঁচাতে গিয়ে আইসিইউতে শুয়ে আছে। কি বলছো তুমি? এসব আজেবাজে কথা। আহারাম গুন্ডা ভাড়া করবে কেন? সেটা তো আপনি আপনার ওই সাধু ছেলেকে জিজ্ঞাসা করুন। নাফিস অপদার্থ নয়, অপদার্থ হলেন আপনি। একজন বাবা হয়েও আপনি কখনো বুঝতে পারেননি আপনার মেজো ছেলের বুকের ভেতর কতটা কষ্ট লুকিয়ে আছে। নাফিস আপনাদের ওই টাকার কাঙ্গাল নয়। হৃদারই কড়া কথায় চৌধুরী সাহেব যেন একটু থমকে যান। পুরো করিডোরে পিনপত নীরবতা। ঠিক সেই মুহূর্তে লিফটের দরজা খুলে 4 জন পুলিশ অফিসার এবং 2 জন অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসার সেখানে প্রবেশ করেন। মিস্টার আকবর চৌধুরী, আপনাকে আমাদের সাথে যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট অ্যারেস্ট? আপনারা নিশ্চয়ই কোনো ভুল করছেন। আমি চৌধুরী গ্রুপের মালিক। আমরা কোনো ভুল করছি না স্যার। আপনার কোম্পানির নামে গত মাসে 100 কোটি টাকার মানি লন্ডারিং হয়েছে, আর সব ভুয়া কাগজে আপনার সিগনেচার করা আছে। আপনার রাইভাল কোম্পানি খান গ্রুপের অ্যাকাউন্টে সব টাকা ট্রান্সফার হয়েছে। চৌধুরী সাহেবের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। তিনি অবাক হয়ে আরহামের দিকে তাকান। আহারাম, এসব কি বলছে পুলিশ? তুই না সব ফাইন্যান্স দেখিস? আমি বাবা, আমি কিছুই জানি না। এটা নিশ্চয়ই ওই নাফিজের কাজ। ও আমাকে আর তোমাকে ফাঁসানোর জন্য এসব করেছে। আরহাম খুব নিখুঁতভাবে আবারও নিজের অপরাধ নাফিসের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। পুলিশ অফিসার হাতকড়া বের করে চৌধুরী সাহেবের দিকে এগিয়ে যান। ঠিক তখনই আইসিইউর স্লাইডিং দরজাটা খুব ধীরে ধীরে খুলে যায়। সবাই চমকে সেদিকে তাকায়। হাতে কানোলা লাগানো, পরনে হাসপাতালের নীল গাউন পরা অবস্থায় আইসিইউ থেকে বেরিয়ে আসে নাফিস। তার শরীর এখনও খুব দুর্বল, কিন্তু চোখের ওই তীক্ষ্ণ আর ডেডলি দৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। নাফিস, তুমি উঠে এলে কেন? তোমার তো বিশ্রামের প্রয়োজন। হৃদা দৌড়ে গিয়ে নাফিসকে ধরতে যায়।
নাফিস খুব আলতো করে হৃদার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে তাকে নিজের পাশে দাঁড় করায়। আমি ঠিক আছে রিতা, ফ্যান্টম এত সহজে মরে না। নাফিস তার অন্য হাতে থাকা একটা স্পেশাল ব্যাক ট্যাবলেট বের করে, অন করে। এই ট্যাবলেটটা জাহিদ একটু আগে নার্সের মাধ্যমে তাকে ভেতরে দিয়ে গেছে। অফিসার, আপনারা ভুল মানুষকে অ্যারেস্ট করেছেন। আসল ক্রিমিনাল আমার বাবার পাশে দাঁড়িয়ে আছে। তুই আবার নাটক শুরু করলি নাফিস? পুলিশ ভাই, আপনারা ওকে অ্যারেস্ট করুন। ও এই বয়সে ডার্ক ওয়েবে কাজ করে। আমি ডার্ক ওয়েবে কি করি সেটা তো আজ পুরো দুনিয়া দেখবে ভাইয়া। তুমি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তাই না? এবার তোমার বের হওয়ার পালা। নাফিস তার ট্যাবলেটে একটা বাটন প্রেস করে। মুহূর্তের মধ্যে হাসপাতালের করিডোরে থাকা বড় বড় 4টা টিভি স্ক্রিন হ্যাক হয়ে যায় এবং সেগুলোতে লাইভ ভিডিও প্লে হতে শুরু করে। স্ক্রিনে দেখা যাচ্ছে আরহাম খান গ্রুপের এমডির সাথে বসে ডিল করছে। সে স্পষ্ট বলছে কিভাবে বাবার ভুয়া সিগনেচার দিয়ে 100 কোটি টাকা সে সরাবে এবং পুরো দোষ মেজ ভাই নাফিসের উপর চাপিয়ে দেবে। আহরাম, তুই আমার সাথে এই বেইমানিটা করলি? আরহামের চেহারা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। তার আর কোনো পালানোর রাস্তা নেই। পুলিশ সাথে সাথে এগিয়ে গিয়ে আরহামের হাতে হাত করা পরিয়ে দেয়। অফিসার, শুধু ভিডিও না, ওর সমস্ত দুবাই অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং অডিও রেকর্ড আপনাদের পুলিশের মেইন সার্ভারে আমি এইমাত্র সেন্ড করে দিয়েছি। ওকে নিয়ে যান। থ্যাংক ইউ মিস্টার নাফিস। চলুন আরহাম সাহেব, জেলের ভাত আপনার জন্য অপেক্ষা করছে। পুলিশ আরহামকে টেনে নিয়ে লিফটের দিকে চলে যায়। চৌধুরী সাহেব থপ করে করিডোরের একটা চেয়ারে বসে পড়েন। তার চোখের সামনে তার সাজানো সাম্রাজ্য আর অহংকার ধুলোই মিশে গেছে। আমি শেষ হয়ে গেলাম। কোম্পানিটা পুরো ধ্বংসে ডুবে গেল। 100 কোটি টাকা আমি কিভাবে শোধ করব? আপনাকে কিছু শোধ করতে হবে না বাবা। আপনার কোম্পানির 100 কোটি টাকার লোন এইমাত্র ক্লিয়ার হয়ে গেছে। চৌধুরী সাহেব চমকে ওঠে। তার ফোনে একটা ব্যাংকের নোটিফিকেশন মেসেজ আসে, যেখানে লেখা চৌধুরী গ্রুপের সমস্ত দেনা পরিশোধ হয়েছে। এইসব কি হচ্ছে? কে দিল এতগুলো টাকা? যে ছেলেকে আপনি আজীবন অপদার্থ রাস্তার ছেলে আর পরিবারের কলঙ্ক বলেছেন, সেই ছেলেই দিয়েছে বাবা। নাফিসের গলার স্বর এবার একদম শান্ত, কিন্তু তাতে একটা ভারী ওজন আছে। রিতা মুগ্ধ হয়ে নাফিসের দিকে তাকিয়ে আছে। আমি আন্ডারওয়ার্ল্ডের হ্যাকার কিং, যাকে সবাই ফ্যান্টম নামে চেনে। আমার একটা স্পাইওয়ার সারা বিশ্বের অর্থনীতি নাড়িয়ে দিতে পারে। আপনার কোম্পানি আমি ঋণ মুক্ত করেছি ঠিকই, কিন্তু এর বিনিময়ে আমি চৌধুরী গ্রুপের 51% শেয়ার কিনে নিয়েছি। মানে হলো আজ থেকে এই কোম্পানির আসল মালিক আমি। কিন্তু আমি আপনার মতো এই টাকার অহংকার নিয়ে বাঁচতে চাই না। এই কোম্পানি আপনি চালান, এটা আপনার কাছে আমার শেষ উপহার। চৌধুরী সাহেবের দুচোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। তিনি অনুশোচনায় ফেটে পড়েন। তিনি 2 পা এগিয়ে নাফিসকে জড়িয়ে ধরতে যান। আমাকে মাফ করে দে বাবা, আমি তোকে চিনতে পারিনি। আমি সত্যি অনেক বড় ভুল করেছি। সব ভুলের মাফ হয় না। আপনি আমার দাদাকে কষ্ট দিয়েছেন, আমাকে অবহেলা করেছেন, আমি আপনাকে মাফ করে দিলাম, কিন্তু এই টক্সিক পরিবারে আমি আর এক মুহূর্ত থাকবো না। নাফিস তার বাবার কাছ থেকে পিছিয়ে আসে। সে ছোট ভাই আয়ানের মাথায় হাত বুলিয়ে দেয়। ভালো থাকিস আয়ান, আর হ্যাঁ, তাই নেকে কিন্তু কষ্ট দিবেন একদম। আয়ান কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। তানিয়াও চোখ মুছতে মুছতে হাসে। নাফিস হৃদার হাত শক্ত করে ধরে লিফটের দিকে পা বাড়ায়। চৌধুরী সাহেব পেছনে দাঁড়িয়ে তার অপদার্থ ছেলের এই বিশালত্ব দেখে কাঁদতে থাকে। এই চরম সত্য প্রকাশের পর সময় নিজের নিয়মে এগোতে থাকে। দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। আরহাম এখন জেলে। চৌধুরী সাহেব নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ পাল্টে গেছেন। তিনি এখন আয়ানকে সময় দেন। আর আমাদের আয়ান আর তানিয়ার কিউট সম্পর্কটা এখন ক্যাম্পাসের সবচেয়ে আলোচিত এবং মিষ্টি জুটিতে পরিণত হয়েছে। কিন্তু ঢাকা শহরের এই কোলাহল ছেড়ে নাফিস আজ অনেক দূরে চলে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিয়েছে তার সাইবার সিকিউরিটি কোম্পানির হেডকোয়ার্টার সে স্টকহোমে শিফট করবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিপার্চার লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছে নাফিস এবং রিতা। নাফিসের পরনে আজ একটা সাধারণ সাদা শার্ট আর ডেনিম। ডার্ক ওয়েবের সেই ভয়ঙ্কর কিং আজ শুধুই হৃদার নাফিস। তুমি কি সত্যি চলে যাচ্ছ নাফিস, আমাকে একা রেখে? আমি তোমাকে একা রেখে যাচ্ছি না রিতা, আমি শুধু আমাদের দুজনের জন্য একটা সুন্দর নিরাপদ ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছি, যেখানে কোনো অন্ধকার থাকবে না। আমি কিন্তু তোমাকে অনেক মিস করব। তুমি আমাকে রোজ কল করবে তো? রোজ কল করার তো দরকার নেই। আমি তো তোমার ল্যাপটপের ওয়েব ক্যাম দিয়েই তোমাকে সারাদিন দেখতে পাবো। নাফিসের এই দুষ্টুমি ভরা কথায় হৃদা হেসে ফেলে। সে হালকা করে নাফিসের বুকে একটা ঘুষি মারে। অসভ্য ছেলে, তুমি এখনো আমার ল্যাপটপে এক্সপায়ার রেখে দিয়েছো? অবশ্যই দেখছি, ফ্যান্টম তার সবচেয়ে দামি সম্পদের উপর থেকে কখনো নজর সরায় না। ফ্লাইট অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যায়। নাফিস হৃদাকে খুব আলতো করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। হৃদা তখন মুখটা নাফিসের বুকে লুকিয়ে রাখে, যেখানে নাফিসের হার্টবিট শোনা যাচ্ছে। আমি হয়তো পুরো দুনিয়ার সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারি রিদা, কিন্তু আমার হৃদয়ের সিস্টেম পাসওয়ার্ড শুধু তোমার কাছেই থাকবে। পাসওয়ার্ড জানি কি ছিল?
নাফিস, মাই ডার্ক ফ্যান্টাসি। একদম কারেক্ট। ওয়েট ফর মি মাই হ্যাকার কুইন, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নাফিস হৃদার কপালে একটা দীর্ঘ আর পবিত্র চুমু এঁকে দেয়। তারপর সে নিজের লাগেজ নিয়ে ভেতরের দিকে চলে যায়। হৃদা চোখের পানি মুছে একটা তৃপ্তির হাসি দিয়ে তাকে বিদায় জানায়। কিছুদিন পর ধানমন্ডিতে হৃদার সে চেনা পুরনো বেডরুমে। বাইরে আজ খুব সুন্দর ফুরফুরে বাতাস বইছে। জানার কাজ ভেদ করে নরম রোদ এসে পড়েছে হৃদার পড়ার টেবিলে। হৃদা তার ল্যাপটপ নিয়ে বসে আছে। যে ওয়াইফাই ছুরির মাধ্যমে তাদের এই অদ্ভুত ডেঞ্জারাস আর রোমান্টিক জার্নি শুরু হয়েছিল, আজ হৃদা সেই গল্পটা নিয়ে তার জীবনের প্রথম উপন্যাস লেখা শেষ করেছে। ফাইনালি লেখাটা শেষ হলো। হৃদা একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলে। সে ল্যাপটপের স্ক্রিনে বইয়ের প্রথম পাতায় টাইটেলটা টাইপ করে। ফ্যান্টম আমার জানলার ওপারে ছদ্মবেশী কিং। ল্যাপটপটা শাটডাউন করার জন্য সে মাউসটা ঘুরোতেই হঠাৎ স্ক্রিনের একদম মাঝখানে একটা ছোট্ট পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। পপ আপ বক্সে একটা মেসেজ লেখা। বইয়ের নামটা সুন্দর হয়েছে, কিন্তু লাস্ট চ্যাপ্টারে আমাদের লাইব্রেরির রোমান্সটা আর একটু ডিটেলসে লিখতে পারতে। লাভ ইউ ফ্রম স্টকহোম। হো মাই গড, এই ছেলেটা জীবনও শুধরাবে না। হৃদা অবাক হয়ে খিলখিল করে হেসে ওঠে। হাজার মাইল দূরে বসেও নাফিস ঠিকই তার সিস্টেমে হ্যাক করে তার উপর নজর রাখছে আর তাকে ভালোবাসা ভরিয়ে দিচ্ছে। হৃদা ল্যাপটপটা বন্ধ করে মুচকে হেসে জানলার বাইরে তাকায়। দূরের ওই আকাশচুম্বী চৌধুরী মিলসা নারী পুরনো দোতলা বাড়ির মাঝখানের দেয়ালটা আজ আর কোনো দূরত্ব নয়, বরং একটা সুন্দর রূপকথার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।